আমরা পড়ব চ্যাপ্টার 9, যেখানে আলোচনা করা হয়েছে যে কোনো ক্রনিক ডিজিজ চিকিৎসাকালে যদি কোনো একুইট ডিজিজ দেখা দেয় সেই বিষয় নিয়ে। শুরু করি। The possibilities of an organism developing a high fever in acute or epidemic disease can actually provide a wealth of information regarding the health of the organism. কোনো ক্রনিক ডিজিজ চিকিৎসাকালীন যদি রোগীর মধ্যে কোনো একিউট বা এপিডেমিক ডিজিজ বিকাশ লাভ করার যে সম্ভাবনা, যে একিউট ডিজিজ দেখা দিতে পারে, এটা যদি দেখা দেয় তাহলে ওই রোগীর স্বাস্থ্য অবস্থা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে প্রদান করতে পারে। তাহলে রোগীর মধ্যে একুইট ডিজিজ দেখা দিক বা যে কোনো মহামারী রোগী দেখা দিক, সেটা সত্যিকার অর্থে আমাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করতে পারে ওই রোগীর স্বাস্থ্য সম্পর্কে। Therefore, সুতরাং it is important to know how to evaluate the patient if an acute or an epidemic disease appears during chronic homeopathic treatment. সেজন্য ক্রনিক হোমিওপ্যাথিক চিকিৎসা চলাকালীন যদি কোনো একিউট বা এপিডেমিক ডিজিজ দেখা দেয়, কোনো তরুণ রোগ বা কোনো মহামারী রোগের রোগী যদি আক্রান্ত হয়, তাহলে সেটাকে কিভাবে আমরা মূল্যায়ন করব সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ। It is crucial to consider the following two factors. যদি এরকম হয় তার সেক্ষেত্রে দুইটা ফ্যাক্টর আমাদের বিবেচনায় আনা জরুরি। ক্রনিক ডিজিজ চিকিৎসাকালীন একিউট ডিজিজ দেখা দিতেই পারে। তো একিউট ডিজিজ বা কোনো এপিডেমিক ডিজিজে আক্রান্ত হওয়ার প্রবণতা মূলত আমাদেরকে ওই রোগীর স্বাস্থ্য সম্পর্কে অনেক তথ্য প্রদান করে, এবং সেই তথ্যগুলা কিভাবে আমরা মূল্যায়ন করব, এই যে এপিডেমিক ডিজিজ দেখা দিল বা একিউট ডিজিজ দেখা দিল, তার ক্রনিক রোগীর চিকিৎসা করার সময়, ক্রনিক ডিজিজ চিকিৎসা করার সময় সেটাকে কিভাবে আমরা মূল্যায়ন করব, সেই মূল্যায়ন করাটা, সেটা জানাটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ এখানে দুইটা বিষয় ঘটতে পারে, দুইটা বিষয় আমাদের এক, ডিটারমাইন ওয়েদার দ্য রেমেডি ওয়াজ অ্যাপ্রোপ্রিয়েট। প্রথম যে কাজটা করতে হবে, আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনি যে ওষুধটা রোগীর জন্য সিলেক্ট করেছেন সে ওষুধটা রোগীর জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা, যথাযথ কিনা, সেটা নিশ্চিত করতে হবে। কিভাবে করবেন সেটা? বেসড অন দ্য ইফেক্ট দ্যাট ইট হ্যাড অন দ্য এক্সিস্টিং ক্রনিক কন্ডিশন। আপনার ওষুধের যে ক্রিয়াটা দেখাইছে ওই ক্রনিক কন্ডিশনের উপরে, তার উপর ভিত্তি করে আপনি এটা নিশ্চিত হবেন। নাম্বার 2, ডিটারমাইন দ্য পেশেন্টস লেভেল অফ হেলথ। এই দ্বারা আপনার রোগীর লেভেল অফ হেলথ ডিটারমাইন করতে পারবেন। রোগীর লেভেল অফ হেলথ চিহ্নিতকরণ। Acute disease refers to an epidemic disease or any infection with high fever. Acute disease কি হয় বা acute disease
সেটা বলতে কোনো একটা মহামারী রোগ বা যে কোনো ইনফেকশন যেটা যার মধ্যে উচ্চ জ্বর হয়, সাধারণত 101 ডিগ্রি ফারেনহাইটের উপরে হয়, সেটার সাথেই একই ডিজিজ সম্পর্কিত। In general, when a patient seeking treatment for a chronic complaint reports not to have had any high fever for several years, it is a bad sign. যদি কোনো রোগী আপনার কাছে আসলো তার ক্রনিক সমস্যা নিয়ে, সে যদি রিপোর্ট করে যে তার টেস্টিং করার সময় আপনি যদি দেখেন যে বহু বছর ধরে, বেশ কিছু বছর ধরে সে কখনোই উচ্চ জ্বরে আক্রান্ত হয় নাই, তাহলে বুঝতে পারবেন রোগীর স্বাস্থ্য স্তর অনেক নিচে। এটা ভালো লক্ষণ না, এটা একটা ব্যাড সাইন। However, if this patient develops acute with high fever during treatment, it is a positive indication. যদি রোগীর মধ্যে কোনো অ্যাকুট ডিজিজ দেখা দেয় উচ্চ জ্বর সহ, তাহলে আপনি এটাকে একটা পজিটিভ নির্দেশনা, একটা পজিটিভ লক্ষণ হিসেবে বিবেচনা করবেন। দেয়ার ইজ এন ইমপ্রুভমেন্ট ইন হিজ ইমিউন সিস্টেম। যদি এরকম হয় তাহলে বুঝবেন তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা যে আছে শরীরে তার উন্নতি হয়েছে। Therefore, this means there is an improvement in his overall health. এর ফলে আপনি বুঝবেন যে রোগীর সার্বিক যে স্বাস্থ্য তার ইমপ্রুভমেন্ট হয়েছে, তার উন্নতি হয়েছে। It could also be considered to be reappearance of old symptoms. এটাকে এইভাবেও বিবেচনা করা যেতে পারে যার পুরাতন লক্ষণে নতুন করে দেখা দিয়েছে, which is a sign of substantial improvement in his state of health. এটা তার স্বাস্থ্যের আরো উন্নতিকে চিহ্নিত করে। The following is an overview concerning the relationship between the different groups and their susceptibility to acute and epidemic disease. নিচে যে ওভারভিউটা দেওয়া হয়েছে, সংক্ষিপ্ত বিবরণে দেওয়া হয়েছে, সেটা হলো যে বিভিন্ন যে হেলথের যে গ্রুপ আছে, আমরা জানি যে 12টা লেভেল অফ হেলথকে আবার 4টা গ্রুপে বিভক্ত করা হয়েছে। প্রতি 3টা লেভেলকে নিয়ে এক একটা গ্রুপ। তো একজন মানুষের বিভিন্ন একুইট বা ক্রনিক ডিজিজে আক্রান্ত হওয়ার প্রবণতার সাথে এই বিভিন্ন লেভেল অফ হেলথের বিভিন্ন গ্রুপের সাথে কি সম্পর্ক, সেটা নিয়ে নিচে সংক্ষিপ্তাসারে আলোচনা করা হবে। তো চ্যাপ্টার 9 এখানে মূল যে কথাটা আছে যে একুট ডিজিজ, ক্রনিক রোগ চিকিৎসা করার সময় আপনার রোগী বিভিন্ন একুট ডিজিজ বা মহামারী রোগগুলো তো সাধারণত যে এপিডেমিক ডিজিজগুলো থাকে সেগুলো ওই একুট ডিজিজের অন্তর্ভুক্ত। এগুলা যে দেখা দেওয়ার সম্ভাবনা সেগুলা মূলত রোগীর ওভারঅল যে স্বাস্থ্য, তার যে স্বাস্থ্য সেটা সম্পর্কে গুরুত্বপূর্ণ বেশ তথ্য প্রদান করে, এবং এগুলাকে আমাদের মূল্যায়ন করা শিখতে হবে, কারণ এগুলো মূল্যায়ন করা জরুরি। আর এখানে 2টা ফ্যাক্টর বিবেচনায় আনতে হবে যে রোগীর ওষুধটা যথাযথ ছিল কিনা, সেটা আমরা নির্ধারণ করব তার ক্রনিক অবস্থার কি অবস্থা। ওষুধ দেওয়ার ফলে ওষুধের ইফেক্ট ক্রনিক কন্ডিশনের উপরে কিরকম দেখেছে, সেটা যদি ভালোর দিকে হয় তাহলে বুঝতে পারবো যে ওষুধটা সঠিক হয়েছে। আর 2 হলো যে রোগীর লেভেল অফ হেলথ নিশ্চিত করো, যে তো একই ডিজিজের মধ্যে সাধারণত উচ্চ জ্বর আসে, কোনো ইনফেকশন দেখা দেয়, সাথে উচ্চ জ্বর দেখা দেয়। কোনো রোগী যদি আপনাকে বলে যে আমি দীর্ঘদিন ধরে, কয়েক বছর ধরে
আমার মধ্যে কোনো জ্বর হয় না, তাহলে বুঝতে পারবেন যে তার স্বাস্থ্যের অবস্থা নিচের দিকে, স্বাস্থ্যের লেভেল নিচের দিকে। আমরা জানি যে এই লেভেল অফ হেলথের এর আগে আমরা পড়েছি যে যাদের স্বাস্থ্য লেভেল 6 এর নিচে, লেভেল 6 এরও নিচে স্বাস্থ্যের স্তর, তাদের মধ্যে আর জ্বর দেখা দেয় না। হ্যাঁ, জ্বর দেখা দেয় শুধু লেভেল 6 এর উপরের দিকে, এই স্তরগুলোতে জ্বর দেখা দেয়। তাহলে কোনো রোগী যদি দীর্ঘদিন থেকে বলে যে আমার কোনো জ্বর হয় না, তাকে স্ক্রিনিং করার সময় দেখলেন, তাহলে বুঝবেন যে তার স্বাস্থ্য স্তর নিচের দিকে, তবে ওভারঅল হেলথ নিচের দিকে, তার লেভেল 6 এরও নিচে, স্বাস্থ্যের লেভেল 6 এরও নিচে। এটা ভালো লক্ষণ নয়। তো কোনো রোগীর যদি উচ্চ জ্বর দেখা দেয়, তাহলে ধরেন আপনি কোনো রোগী পেয়েছেন তার স্বাস্থ্যের লেভেল 6 এর নিচে, হয়তো লেভেল 8 এ ছিল, আপনি ওষুধ দেওয়ার পরে যদি তার একই ডিজিজ দেখা দেয়, তাহলে উচ্চ জ্বর সহ, তাহলে বুঝবেন যে তার ওভারঅল স্বাস্থ্যের অবস্থার উন্নতি হয়েছে। হ্যাঁ, এটাকে একটা পজিটিভ ইন্ডিকেশন হিসেবে নেবেন। এটাকে এটা বলা যেতে পারে তার যেন পুরাতন লক্ষণ এটা আবার ফিরে আসছে। তো এর দ্বারা এটা বুঝতে পারবে যে তার স্বাস্থ্যের লেভেলের উন্নতি করছে। লেভেল উন্নতি ঘটা মানে তার ইমিউন সিস্টেম আরো ইমিউন সিস্টেম ইমপ্রুভ হয়েছে, তার ওভারঅল যে হেলথ তার উন্নতি হয়েছে। তো আমরা আসেন বিভিন্ন গ্রুপে কিভাবে এই পরিবর্তনগুলো হয়, কোন গ্রুপের মানুষ, যে বিভিন্ন মানুষ যে প্রবণতা একুইড বা এপিডেমিক ডিজিজে আক্রান্ত হওয়ার, সেই প্রবণতার সাথে বিভিন্ন গ্রুপের কি সম্পর্ক, সেই সম্পর্কে এখানে একটু আলোচনা করা হয়েছে। তো গ্রুপে আমরা জানি গ্রুপ এর মধ্যে আছে লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3। এই তিনটা লেভেল মিলে হলো গ্রুপ এ। আপনারা শুনতে পাচ্ছেন তো? এখানে চ্যাপ্টার 9 যে আলোচনা, সেগুলো মোটামুটি এর আগেও কম বেশি কথা এগুলো বলা হয়ে গেছে। জি, ওই আলোচনা এগুলো ঘুরে ফিরে আসতেছে আর কি স্যার। হ্যাঁ, আচ্ছা। তো এই আলোচনাটা চ্যাপ্টার 10-এ আরো বৃহৎভাবে আমরা আলোচনা করব। ওইখানে মানে কিভাবে এগুলো ম্যানেজমেন্ট করতে হয় সেটা চ্যাপ্টার 10-এর পরের চ্যাপ্টারে আরো বিস্তারিত আসবে। তো এখন শুধু কোন লেভেলে মানে কোন গ্রুপের মানুষ কিভাবে একুইড ডিজিজে আক্রান্ত হয়, একুইড ডিজিজে আক্রান্ত হওয়ার তাদের প্রবণতা কোন লেভেলে কিরকম, সেই গ্রুপ অনুযায়ী তাদের সম্পর্ক নিয়ে এখানে একটা আলোচনা করা হয়েছে। যে গ্রুপ এ তে আমরা জানি কি তিনটা লেভেল থাকে, লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3। তো লেভেল 1 ইনক্লুডস দ্য হেলদিয়েস্ট ইন্ডিভিজুয়াল। আমরা জানি যারা লেভেল 1 এ আছে তারা হলো, এই লেভেল 1 এ যারা অবস্থান করা, তারা হলো সর্বোচ্চ পর্যায়ের স্বাস্থ্যের অধিকারী। তো যেহেতু এরা এদের ভাইটাল ফোর্স খুবই স্ট্রং, ইমিউন সিস্টেম খুবই স্ট্রং, এদেরকে শরীর তার যে ভাইটাল ফোর্স সেটা কি করে বাহ্যিক যে ডিজিজ ফোর্স তার সাথে সবচেয়ে বেশি ফাইট করতে পারে। সে কারণে এরা সচরাচর অসুস্থ হয় না, শরীরটা খুবই সুস্থ। তো তাদের একুইড ডিজিজে আক্রান্ত হওয়া কোয়াইট লিমিটেড, খুবই কমে আক্রান্ত হয়। দোজ ইন দিস ক্যাটাগরি, যারা এই ক্যাটাগরিতে আছে, will tell you that they are seldom sick with an acute, তাদের acute disease হয় কিন্তু তাতে তারা খুব বেশি রুগ্ন হয় না, acute disease দিয়ে তারা খুব বেশি রুগ্ন হয় না। they often live in a rural areas, এরকম ব্যক্তিদের আমরা খুঁজে পাই কোথায়? গ্রাম্য এরিয়াতে, কোনো কান্ট্রি সাইডে, যেখানে বাতাস একদম নির্মল, ক্লিন এয়ার, এবং যারা লিড এ হেলদি লাইফ ইন জেনারেল, যারা একটা স্বাস্থ্যকর জীবনযাপন করে এবং যেখানকার বাতাসটা একেবারে ক্লিন, নির্মল,
তো এরকম সুন্দর স্বাস্থ্যকর পরিবেশ সেটা একমাত্র ওই গ্রাম্য এলাকাতেই আপনি পাবেন। শহর এলাকাতে এগুলা পাওয়া অসম্ভব। শহর এলাকা মানে ধুলাবালি, গাড়ির ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, কোলাহলপূর্ণ পরিবেশ। তো সেখানে আপনি মুক্ত বায়ু, নির্মল বায়ু কখনোই আশা করতে পারেন না। আর শহর এলাকায় যারা বসবাস করে তারা কখনোই হেলদি লাইফ লিড করতে পারে না। এবং সেজন্য বলছে যে যারা সর্বোচ্চ পর্যায়ের হেলথের অধিকারী তারা হলো ওই গ্রামের যারা স্বাস্থ্যকর জীবনযাপন করে নির্মল পরিবেশে, তারাই সাধারণত দেখা যায় লেভেল 1-এর অবস্থান করতে পারে, সর্বোচ্চ পর্যায়ের স্বাস্থ্যের অধিকারী। If a person in Group A tells the practitioner she developed an acuity immediately after the prescription for a chronic ailment, one can be sure the remedy was the correct. যারা গ্রুপ এ তে মানে অবস্থান করতেছে, গ্রুপ এ যাদের স্বাস্থ্য স্তর গ্রুপ এ তে আছে, মানে তাদের স্বাস্থ্য স্তর লেভেল 1 বা 2 বা 3 তে আছে, তো এরা যদি আপনার দেখেন এদের চিকিৎসা করার সময়, এই গ্রুপে যারা আছে এদের চিকিৎসা করার সময় যদি ইমিডিয়েটলি তারপরে করে আপনি একটা ওষুধ দিচ্ছেন, সাথে সাথেই আপনার কোনো একুইট ডিজিজে আক্রান্ত হয়, তাহলে বুঝবেন আপনার ওষুধ সিলেকশন ভুল হয়েছে। তো এদের মধ্যে সাধারণত আপনার ক্রনিক রোগের চিকিৎসা করাকালীন পরপরই কখনোই একুইট ডিজিজ দেখা দিবে না। If a person in Group A tells the practitioner she developed an acute immediately after the prescription for a chronic ailment, one can be sure the remedy was not correct. আপনি যদি কারো স্বাস্থ্য লেভেল চিহ্নিত করতে পারেন যে সে লেভেল 1, 2 বা 3 তে আছে এবং সেই বৈশিষ্ট্যগুলো আগে লেভেল 1, 2, 3 এর বৈশিষ্ট্য কেমন আগের চ্যাপ্টারগুলোতে অনেক আলোচনা হয়েছে। তো যদি কোনো তাদের ক্রনিক অবস্থার জন্য আপনি ওষুধ দিচ্ছেন, ওষুধ দেওয়ার পরপরই যদি দেখেন তাদের মধ্যে এরকম তরুণ কোনো রোগ দেখা দিল, তীব্র জ্বর সহ, তাহলে বুঝতে পারবেন যে আপনার ওষুধটা সঠিক হয় নাই। The practitioner must treat the acute illness and search for another remedy for the chronic condition. The practitioner কি করতে হবে, এই অবস্থায় তার একুইট যে অবস্থা তার জন্য আলাদা ওষুধ আলাদাভাবে চিকিৎসা করতে হবে এবং তার ক্রনিক কন্ডিশনের জন্য নতুন ওষুধ খুঁজে বের করতে হবে। In level 2 and 3, the patients may report occasional acutes with high fever, for example, once every 1 or 2 years in level 3. আমরা জানি গ্রুপে যাদের স্বাস্থ্য লেভেল খুব ভালো, গ্রুপের মধ্যে যাদের স্বাস্থ্য লেভেল সর্বোচ্চ পর্যায়ের, মানে যারা লেভেল 1-এ আছে, তারা কদাচিৎ একুইটে আক্রান্ত হয়, তেমন আক্রান্তই হয় না। এরা সাধারণত নির্মল পরিবেশে, নির্মল বাতাসে স্বাস্থ্যকর জীবনযাপন করে। এই ধরনের মানুষ সাধারণত গ্রাম এলাকায় পাওয়া যায় এবং এরা কদাচিৎ যেহেতু একুইটে আক্রান্ত হয়, এদের জন্য ক্রনিক কন্ডিশনে যদি আপনি ওষুধ দেন, দেওয়ার পরেই যদি তাদের মধ্যে দেখেন জ্বর দেখা দিচ্ছে, একুইট ডিজিজ দেখা দিচ্ছে ওষুধ দেওয়ার পরপরই, তাহলে বুঝবেন যে আপনার ওষুধ সেটা সঠিক হয় নাই। সেক্ষেত্রে আপনাকে ওই একুইট রোগ যেটা দেখা দিচ্ছে তার জন্য আলাদা চিকিৎসা দিতে হবে। আর পরবর্তীতে যে আপনার একুইট চলে যাওয়ার পরে যে ক্রনিক কন্ডিশনের চিকিৎসা দিবেন, সেখানে আপনাকে নতুন ওষুধ সিলেকশন করতে হবে। আর লেভেল 2 এবং লেভেল 3 তে যারা অবস্থান করতেছে,
এদের একই ডিজিজ দেখা দেয় ধরেন বছরে একবার উচ্চ জ্বর সহ, অথবা 2 বছরে একবার একই ডিজিজে আক্রান্ত হয়। তারা বছরে বা 2 বছরে একবার একই ডিজিজে আক্রান্ত হয়। These echoes are not usually severe. তাদের এই একুইড অবস্থাটা যারা লেভেল 2-3 তে আছে সেগুলো কখনোই মারাত্মক হয় না। আমরা জানি যাদের স্বাস্থ্যের স্তর খুব ভালো তাদের রোগগুলা সুপারফিশিয়াল স্তরে থাকে, হ্যাঁ, শরীরের বাহ্যিক অংশে থাকে, তাদের একদম শরীরের গভীরে কোনো অসুখ থাকে না, তাদের অবস্থান থাকে না, প্যাথোলজি থাকে না, এবং এদের লক্ষণগুলো একদম ক্লিয়ার কাট থাকে, যার কারণে এদের জন্য সঠিক ওষুধ খুঁজে পাওয়া খুব সহজ হয়। The correct remedy is usually clearly indicated. একদম তার অবস্থার জন্য সঠিক ওষুধটা সুন্দরভাবে নির্দেশিত হয়। Many times patients do not need a remedy at all. এই ধরনের রোগীদের যারা গ্রুপে অবস্থান করতেছেন তাদের একই ডিজিজের ক্ষেত্রে প্রায় ক্ষেত্রেই কোনো ওষুধ না দিলেও চলে, কারণ তাদের যে ইমিউন সিস্টেম, তাদের যে ভাইটাল ফোর্স, তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা খুবই মজবুত। শরীর নিজে নিজে সেগুলোকে খুব দ্রুত আরোগ্য করে নিতে পারে, শরীর নিজে নিজে ঠিক করে নিতে পারে। Many times patients do not need a remedy at all because the acute runs its course and resolves independently. কারণ এরকম ক্ষেত্রে তার একই ডিজিজ তো নির্দিষ্ট একটা কোর্স আছে, আমরা জানি যে শরীরের মধ্যে পক্স হলে যেটা হয়, ধরেন প্রথমে জ্বর হয়, গায়ের মধ্যে র্যাশ ওঠে, পানিপূর্ণ ফুসকা ওঠে, পরে ওগুলো এক সময় পেকে যায়, তারপরে সেটা আস্তে আস্তে শুকায় যায়, তারপরে রোগী ভালো হয়। এই যে একটা নির্দিষ্ট একটা কোর্স পালন করার পরে আপনার জল বসন্ত, পানি বসন্ত সেগুলো চলে যায়। তো গ্রুপ এ তে যারা অবস্থান করে তাদের একই ডিজিজ গুলা ওই রকম তাদের কোর্স কমপ্লিট করে নিজে নিজেই সুন্দরভাবে চলে যায়, রোগীর মধ্যে সাধারণত কোনো কমপ্লিকেশন দেখা দেয় না। আর হোমিওপ্যাথিক চিকিৎসা এদের ক্ষেত্রে আপনি যদি দেন দেখবেন যে তাদের লক্ষণগুলো খুবই স্পষ্ট থাকে। রোগী রাস্টক্সের না মার্কসলের এগুলো আপনি সহজে নির্ধারণ করতে পারবেন, এবং সিমটমগুলো একদম যেহেতু ক্লিয়ার কাট থাকে সেই জন্য সঠিক ওষুধ খুঁজে পাওয়া বেশি কষ্ট হয় না, আর ওষুধ দিলে দ্রুতই সেই রোগী ঠিক হয়ে যায়। আর অনেক ক্ষেত্রে এদের কোনো চিকিৎসার দরকার হয় না, একই ডিজিজ তার যে কোর্স সেটা সম্পন্ন করে নিজে নিজে চলে যায়, রোগীর মধ্যে কোনো কমপ্লিকেশন থাকে না। এবার আসেন গ্রুপ বি তে যারা থাকে, এইখানে তাদের কি অবস্থা? এখানে তাদের একই ডিজিজ দেখা দেওয়ার প্রবণতা কেমন? তো গ্রুপ বি এখানে হয় একই ডিজিজ appear much more frequently as the level descend. তো লেভেল 1 এ যারা আছে গ্রুপে তারা কদাচিৎ আক্রান্ত হয়, সহজে তারা আক্রান্ত হয়। লেভেল 2 লেভেল 3 তে আছে যারা, তারা বছরে একবার বা 2 বছরে একবার একই ডিজিজে আক্রান্ত হয়। সিমটম গুলা থাকে একদম ক্লিয়ার কাট, সহজে তাদের জন্য সঠিক ওষুধ খুঁজে পাওয়া যায়, আর অনেক ক্ষেত্রে ওষুধের দরকার হয় না। কিন্তু যখন গ্রুপ বি তে যাদের স্বাস্থ্যের অবস্থা একটু নিচের দিকে খারাপ, দেখেন কারোর মধ্যে কোনো একই ডিজিজ যদি দেখা দেয় তারা দেখা যাচ্ছে বারবার তারা একই ডিজিজ আক্রান্ত হয়। অ্যাজ এ জেনারেল রুল, জেনারেল নিয়ম অনুযায়ী লেভেল 4 এ যারা অবস্থান করে, লেভেল 4 এ যারা আছে, পেশেন্ট টিপিক্যালি contract acute illness an average of 3 times a year, and level 5 6 times a year, and level 6 more frequently, sometimes every month. তো লেভেল যদি কোনো ব্যক্তি দেখেন যে সে প্রতি বছরেই গড়পড়াতে 3 বার একই ডিজিজে আক্রান্ত হয়, তাহলে সেটা লেভেল 4 এ আছে। আর লেভেল 5 এ যারা আছে তাদের দেখবেন বছরে গড়পড়তায় 6 বার আক্রান্ত হয় একই ডিজিজ।
আর লেভেল 6 এ যারা আছে তাদের দেখবেন যে প্রতি মাসেই তারা একই ডিজিজে আক্রান্ত হচ্ছে। তো প্রতি মাসেই জ্বর আসতেছে, কোনো একই ডিজিজে তরুণ রোগে আক্রান্ত হচ্ছে, তাহলে বুঝবেন তাদের স্বাস্থ্যের অবস্থা লেভেল 6 এ আছে। লেভেল 5 এ যারা তারা বছরে 6 বার আক্রান্ত হয়। লেভেল 4 এ যারা তারা বছরে পরপরাতে 3 বার আক্রান্ত হয়। এগুলো জেনারেল রুল। Most often patients in group B need to be treated because the acutes are more preserving, more persevering and serious. তো এই গ্রুপ বিতে যাদের একই ডিজিজ দেখা দেয় সেগুলোকে অবশ্যই চিকিৎসা করতে হয়। হ্যাঁ, কারণ হলো এদের ইয়াগুলো হইছে সহজে যায় না, একই ডিজিজটা বেশ কঠিন হয়, সিরিয়াস হয়, তো অধ্যবসায়ী হয় আর কি। মানে এক কথায় যে একই ডিজিজ মধ্যে জ্বরটা এমনি আছে না, অনেক জ্বর অনেকে আক্রান্ত হয় 2 দিন পরে ঠিক হয়ে যায়, অনেক আছে যে 1 সপ্তাহের মধ্যে ঠিক হচ্ছে না, 10 দিন 12 দিন 2 সপ্তাহ পর্যন্ত চলে যায়, জ্বর যায় না এবং রোগীর অবস্থা খারাপ বানায় ফেলে। তো এই লেভেলে যারা গ্রুপ বিতে আছে এদের একই ডিজিজকে অবশ্যই চিকিৎসা করতে হবে, নইলে সেটা রোগীর জন্য মারা যেতে পারে আপনি যদি চিকিৎসা না করেন। এই যে এখনকার যে এপিডেমিক ডিজিজ যে করোনা হয়, অনেকেই তো আক্রান্ত হয়, অনেকে তো লেভেল 1 যারা তাদের মধ্যে তার ভাইরাস ঢুকলেও তেমন কিছুই হয় না, তাদের আক্রান্তই হয় না তেমন। লেভেল 2-3 তে হয়তো জ্বর আসবে, হ্যাঁ, তারপরে গা ব্যথা করবে, তারপরে ধরেন 2-1 দিনে কাশি হলো, তারপরে 1 সপ্তাহের মধ্যে রোগী অনেকটা সুস্থ হয়ে যাবে, এমনিতে তাদের কোনো কমপ্লিকেশন হবে না। কিন্তু লেভেল 4, 5, 6 এর যারা, এদের যদি একই ডিজিজ এরকম করোনাই হোক সেটা সহজে যাবে না, জ্বর হোক সহজে যাবে না, এবং সেটা রোগীর মধ্যে মারাত্মক অবস্থা সৃষ্টি করবে, হয়তো তার নিউমোনিয়া করে ফেলবে, লাংসের মধ্যে ইনফেকশন করবে। তো এই ধরনের রোগীদেরকে আপনাকে অবশ্যই চিকিৎসা দিতে হবে। পেশেন্ট হু সাফার ফ্রম রিকারেন্ট ইনফেকশন, কিছু রোগী আছে দেখবেন বারবার ইনফেকশনে ভোগে, কারণ তার বারবার দেখা যায় প্রস্রাবের কি হয়, অনেকের আছে বারবার কান পাকে, অনেক বাচ্চা দেখবেন যে ঠান্ডা লাগলে কান পেকে যায়, অনেকের ব্রঙ্কাইটিস হয়, নিউমোনিয়া হয়, বারবার তারা অ্যাকুট ইনফেকশনে ভোগে। Or who frequently take conventional drugs such as antibiotic are in level 6. The level 6 এর ব্যক্তিদেরকে আপনি প্রায়ই দেখবেন যে তারা প্রত্যেক মাসেই তারা কোনো না কোনো একই ডিজিজে আক্রান্ত হয়, বারবার হয় প্রস্রাবের ইনফেকশন হয়েছে, মানে কান পাকছে, বা ঠান্ডা লেগে ব্রঙ্কাইটিস হয়েছে, বা নিউমোনিয়া দেখা দিছে। এবং এদেরকে দেখা যায় যে তারা যদি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টে থাকে, তাদের মধ্যে ফ্রিকুয়েন্টলি বারবার অ্যান্টিবায়োটিকের ব্যবহার হয়েছে, বা অন্য কোনো কনভেনশনাল যে প্রচলিত চিকিৎসার যে ওষুধ সেগুলা ব্যবহার হয়েছে। তো লেভেল 6 এর পেশেন্টরা বারবার বিভিন্ন একই ডিজিজে আক্রান্ত হবে এবং তাদের মধ্যে বারবার অ্যান্টিবায়োটিকের ব্যবহার হয়। Young patient of parents who claim their children have suffered a whole year of sequential illness, one after another infectious disease, which is warranted consistent round of antibiotics belong to this group. যারা গ্রুপ বিতে আছে, পিতামাতা আইসা বলবে তাদের যে ইয়াং পেশেন্ট বাচ্চা টাচ্চা যেগুলো আছে, পিতামাতাই বলবে যে তাদের বাচ্চারা যে বারবার বছরে বারবার এই একই ডিজিজে ভুগে, একটার পর একটা ইনফেকশন ভালো হওয়ার পরে আরেকটা ইনফেকশন দেখা দেয়, এবং সেই কারণে তাদেরকে বারবার অ্যান্টিবায়োটিকের ব্যবহার করতে হয়। তারাই বুঝবেন যে গ্রুপ বিতে অবস্থান করতেছে।
These patients in level 6 with frequent acute risks the danger of dropping to a lower level of health if they continue taking drugs that suppress the immune system. তো মিতুল কাজ বলতেছেন যাদের এরকম অবস্থা যে বছরের প্রায় 12 মাসই তারা কোনো না কোনো একুট ডিজিজ আক্রান্ত হয়, বারবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় এবং প্রতিবারই তাদের অ্যান্টিবায়োটিক খাওয়াতে হয়। এইভাবে যদি খাওয়াতে থাকে তাহলে সেইখানে কি হইতে পারে? এই যে এগুলো তো অবদমনমূলক চিকিৎসা, সাপ্রেসিভ ট্রিটমেন্ট, যার কারণে বারবার অ্যান্টিবায়োটিক খেয়ে তাদের একুট অবস্থা চাপা দেওয়ার কারণে তাদের যে ইমিউন সিস্টেম সেটা দুর্বল হয়ে পড়ে, কম্প্রোমাইজড হয়ে পড়ে, তাদের ভাইটাল ফোর্স নমনীয় হয়ে পড়ে, যার কারণে সেখানে একটা সম্ভাবনা দেখা দেয় তাদের হেলথের যে লেভেল সেটা আরো নিচের দিকে নেমে পড়া। তখন দেখা যায় যে তাদের লেভেল যেখানে 6 ছিল সেটা অবদমনমূলক চিকিৎসার কারণে আরো নিচে নেমে আসছে এবং তারা গ্রুপ সিতে তখন অবস্থান প্রবেশ করে, লেভেল 7, 8, 9 এইদিকে তাদের অবস্থান চলে যায়। Once they drop to level 7 or level 8, the acute cease entirely and the manifestation of a chronic condition begins. তো এই অবস্থায় বারবার অ্যান্টিবায়োটিক কোনো শিশু ধরেন বছরে 12 মাসে আক্রান্ত হয়, বারবার অ্যান্টিবায়োটিক তাকে খেতে হয়, বারবার অ্যান্টিবায়োটিক এগুলো চাপা দেওয়ামূলক চিকিৎসা, সেগুলোর কারণে তাদের স্বাস্থ্যের স্তর আরো নিচের দিকে নেমে যায়। তখন দেখা যায় তারা গ্রুপ সিতে অবস্থান করে, লেভেল 7 বা লেভেল 8-এ চলে যায়। তখন দেখা যায় কি যে তাদের উচ্চ জ্বর দেখা দেওয়ার যে একটু ডিজিজ সহ উচ্চ জ্বর দেখা দেওয়া সেটা আর দেখা দেয় না। স্বাস্থ্যের অবস্থা এতই খারাপ, একটু তাদের ইমিউন সিস্টেমের অবস্থা এতই খারাপ যে এই যে উচ্চ জ্বর দেখা দেওয়া এটা তো আমাদের ইমিউন সিস্টেমেরই রোগের সাথে ফাইট করার একটা প্রক্রিয়া জ্বরের মাধ্যমে। তো সেই জিনিসটাও এখন আর ইমিউন সিস্টেম করতে পারতেছে না, তার সাথে যে ফাইট করবে সেটা আর করতে পারতেছে না। তার মানে ইমিউন সিস্টেম অনেক বেশি দুর্বল হয়ে গেছে, এখন কম্প্রোমাইজড হয়ে গেছে। এখন আর একটু ডিজিজ দেখা দিলেও সে তার সাথে প্রতিক্রিয়া দেখায় না এবং তার মধ্যে আর জ্বর টর এগুলা দেখায় না। তখন দেখা যায় তাদের একুইটের যে লক্ষণগুলো সেগুলো আর প্রকাশ পায় না। সেই ক্ষেত্রে তখন দেখা যায় তাদের কোনো একুইট ডিজিজই আর দেখতে পাচ্ছি না, বরঞ্চ তখন তাদের মধ্যে ক্রনিক ডিজিজের যে ইয়াগুলা প্রকাশগুলা ক্রনিক লক্ষণগুলা সেগুলা তখন প্রকাশ পেতে শুরু করে। The chronic condition is not always apparent immediately after the acute illness come to an end, and the lack of symptoms can easily be mistaken for a cure. এই যে লেভেল 6-এ বারবার ধরেন ঠান্ডা লাগতেছিল, তাকে 12 মাসে তাকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়েছে এবং একটা পর্যায়ে যে অ্যান্টিবায়োটিক বায়োলজিতে আরো অনেক ওষুধ দেয়, যে মন্টিলুকাস্ট গ্রুপের ওষুধ বাচ্চাদের দেখা যায় যে মাসের পর মাস বছর ধরে খাওয়ায়, দীর্ঘদিন ধরে তার এই ঠান্ডা যাতে না লাগে, একুট অবস্থা যাতে না হয়, তার কারণে অনেক বাচ্চাদের খাওয়ানো হয় এবং একটা পর্যায়ে দেখা যায় সেই বাচ্চার মধ্যে আর ঠান্ডা লাগার ইয়েটা অত বেশি হয় না, ডাক্তাররাও বলে দীর্ঘদিন খেতে হবে। তো একটা পর্যায়ে যখন দেখা যায় যে তার মধ্যে আর ঠান্ডা লাগতেছে না, তখন এই তার মানেটা কি, সে কি আরোগ্য লাভ করছে? মোটেই না। তার অবস্থাটা কি হয়েছে, চাপামূলক চিকিৎসার কারণে তার স্বাস্থ্যের লেভেল আরো নিচে নেমে গেছে। এখন আর তার একুট ডিজিজের প্রকাশ আমরা দেখি না। তখন সেটা বলতেছে এই যে তার একুট ডিজিজ চিকিৎসা করার পরে বেশ কিছুদিন তার মধ্যে সাথে সাথেই যে ইমিডিয়েটলি আফটার একুইটনেস থামার পরেই তার মধ্যে এই ক্রনিক কন্ডিশন ইমিডিয়েটলি আফটারই দেখা দেয় না, কারণ বেশ কিছু সময় ধরে রোগী কোনো সিমটমলেস থাকে। এই যে বেশ কিছু সময় ধরে রোগী যে সিমটমলেস থাকে, তখন মনে করতে পারে যে রোগীটা আরোগ্য লাভ করছে, বাচ্চাটা তার সুস্থ হয়ে গেছে, কিন্তু মূলত তা না। তার মানে পরবর্তীতে তার ক্রনিক কন্ডিশন আস্তে আস্তে দেখা গেছে এতদিন আপনি বাচ্চার ঠান্ডা সমস্যা ছিল না, সে ভালো ছিল,
পরে দেখেন এই অবস্থা ধরেন 1 বছরও থাকতে পারে, তারপরে দেখা যায় একটা টাইমে বাচ্চার হয়তো শ্বাসকষ্ট বা অন্য কোনো সমস্যা দেখা দিয়েছে, তখন দেখা যায় তার অবস্থায় ক্রনিক কন্ডিশন তার মধ্যে দেখা দিয়ে গেছে। তো অনেকে আমরা ভুল করে যখন তার মধ্যে বেশ কিছু সময় ধরে যে তার মধ্যে লক্ষণ থাকে না, সেটাকে ওরা মিস্টেকেনলি একটা আরোগ্য হিসেবে ধরে নেয়। ইন রিয়ালিটি বাস্তবতা হলো দ্য inflammation continues to form on a deeper level as a sub-inflammatory state of chronic condition। মানে এই অবস্থায় কি হয়, একুইট ডিজিজ যখন ছিল, যখন তাদের লেভেল উপরের দিকে ছিল 6 এর উপরে, তাদের স্বাস্থ্য স্তরটা অনেকটা বাহ্যিক অংশে ছিল শরীরের, কিন্তু সেটাকে বারবার অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ওষুধের দ্বারা চাপা দেওয়ার কারণে এখন তার স্বাস্থ্য লেভেল অনেক ভিতরে ঢুকে গেছে। তো একটা নির্দিষ্ট ওই একুট অবস্থা চলে যাওয়ার পরপরই বেশ কিছু সময় তার মধ্যে তার কোনো লক্ষণ থাকে না। অনেকে মনে করে নিতে পারে ভুলভাবে যে তার রোগী আরোগ্য লাভ করছে, কিন্তু আসলে সেটা হয় না। বরঞ্চ এই চাপা দেওয়া চিকিৎসার কারণে তার যে স্বাস্থ্যের স্তর সেটা তো নিচের দিকে নেমে গেছে। এখন তার যে প্যাথোলজির লেভেল, যেটা আগে সুপারফিশিয়ালি ছিল, সেটা এখন অনেক ডিপার লেভেলে দেখা দেয়। তো the nature of this chronic condition will be determined by the patient's genetic predisposition। তো রোগীর এই ক্রনিক অবস্থার ধরনটা কেমন হবে সেটা তার মায়োজোমের উপরে নির্ভর করে। রোগীর যে জেনেটিক যে রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা, এর আগে আমরা একটা চ্যাপ্টার করেছিলাম জেনেটিক প্রিডিসপোজিশন। বংশগতভাবে সে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার যে প্রবণতা নিয়ে জন্মগ্রহণ করে, যেটা তার জেনেটিক লেভেলে থাকে, উপযুক্ত পরিবেশ পেলে সেটা তখন প্রস্ফুটিত হয়। তো রোগীর সেই জেনেটিক লেভেল অনুযায়ী, জেনেটিক প্রিডিসপোজিশন অনুযায়ী তার ক্রনিক কন্ডিশনটা কিরকম হবে সেটা নির্ধারিত হয়। The frequent occurs in level 5 and level 6 are due to the organism's effort to make consecutive efforts to establish order to cure itself by high fever accompanied by other relevant symptoms। এই যে লেভেল 5 বলেন বা লেভেল 6 এ যখন ছিল, তাদের মধ্যে যে বারবার একুট ডিজিজে আক্রান্ত হইতো, তারা লেভেল 5 এ আমরা দেখেছিলাম বছরে 6 বার আক্রান্ত হয়, আর লেভেল 6 এ প্রতি মাসেই কোনো একুট ডিজিজে আক্রান্ত হয়। এই যে বারবার একুট ডিজিজ দেখা দেওয়া, এটা হলো আমাদের যে ভাইটাল ফোর্স আছে তারই একটা প্রচেষ্টা নিজেকে আরোগ্য করার, নিজেকে আবার কি বলে স্বাস্থ্যকে ফিরিয়ে আনার জন্য তাদের একটা প্রচেষ্টা থাকে, শরীরটাকে সুস্থ করার জন্য তাদের একটা প্রচেষ্টা থাকে। সেই প্রচেষ্টার কারণেই তাদের মধ্যে হাই ফিভার দেখা দেয় এবং অন্যান্য লক্ষণ প্রকাশের সাথে সাথে। কিন্তু সেটাকে আমরা কি করি, প্রচলিত চিকিৎসা ব্যবস্থা যেটা করা হয় বিভিন্ন কেমিক্যাল ড্রাগ দ্বারা সেটাকে ব্যাহত করা হয়। তাই ইন্টারভেনশন অফ অ্যান্টিবায়োটিক্স অ্যাকচুয়ালি counteracts these efforts and it in many cases the whole acute condition is suppressed। সে প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় যখন অ্যান্টিবায়োটিক দেওয়া হয় বা অন্য কোনো ওষুধ দেওয়া হয়, তাহলে শরীরের যে সেই যে আরোগ্যকারী, নিজেকে আরোগ্য করার জন্য যে ইফেক্টটা চালায় শরীর, সেই ইফেক্টটাকে কি করে, নষ্ট করে দেয়, এবং সেটাকে চাপা দেয়, তার অবস্থাকে একুট অবস্থাটাকে চাপা দেয়। আফটার রিপিটেড ইন্টারভেনশন উইথ অ্যান্টিবায়োটিক দ্য ইমিউন সিস্টেম গিভস ইন। বারবার অ্যান্টিবায়োটিক দিয়ে সেগুলোকে প্রতিহত করা, শরীর যে নিজেকে সুস্থ করার যে প্রচেষ্টা যেটা ছিল, একুট ডিজিজের সাথে ফাইট করার যে প্রচেষ্টা ছিল জ্বরের মাধ্যমে, সেই জিনিসটাকে অ্যান্টিবায়োটিক কি করে, অবদমন করে, একদম চাপা দিয়ে দেয়, যার ফলে আমাদের যে ইমিউন সিস্টেম আছে, যে ভাইটাল ফোর্সের যে প্রসেসটা আছে, সে কি করে তখন গিভস ইন, মানে সে তার প্রসেসটাকে মানে হাল ছেড়ে দেয় and allows the inflammatory process, and যার ফলে যখন ইমিউন সিস্টেম হাল ছেড়ে দিল তখন অবদমন কি বলে নমনীয় হয়ে পড়লো। তখন কি হয়, এই শরীরে যে একুইট ইনফ্ল্যামেটরি প্রসেস সেটা চলতেই থাকে এবং সেটা তখন এই বাহ্যিক স্তরে আর থাকে না, সেটা শরীরের ডিপার লেভেলে চলে যায়, ভিতরের কোনো অর্গান বা কোনো সিস্টেম
সিস্টেমকে উত্তেজিত করে সেইখানে সেই লেভেলে তার অবস্থান, সেই লেভেলে সে তার অবস্থান নেয়। তো বাহ্যিক লক্ষণ যেহেতু আর থাকে না, তখন যেহেতু তার এই জ্বর থাকে না, বাহ্যিক লক্ষণগুলো থাকে না, তখন মনে করে যে রোগী সুস্থ, প্রচলিত চিকিৎসা সেটাকেই রোগীর আরোগ্য মনে করে। কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, রোগীর ওই চাপা দেওয়ার কারণে, ইমিউন সিস্টেম আরো দুর্বল হওয়ার কারণে সেই রোগটা আরো শরীরের ভিতরের যে যে ভিতরের যে গভীরতম অঙ্গ বা সিস্টেমে আক্রান্ত হয়, তার ডিপার লেভেলে তার অবস্থান বানিয়ে নেয়। দিস ইজ হাউ এ ক্রনিক ডিজিজ ট্রিগার। এইভাবেই ক্রনিক ডিজিজের শুরু হয়, এভাবে আমরা তার ট্রিগার চেপে দিই। The chronic condition are characterized by the আপনারা কি শুনতেছেন? একদম আর কোনো কথাবার্তা শুনি না। জি স্যার। জি স্যার, শুনতেছি। আচ্ছা, তো রসকস নাই, জিনিসটা বুঝে নেন। সহজ জিনিস, একই কথা এর আগেও বলছে, এখানেও বলছে। তো এখান থেকে কিছু নতুন কিছু জিনিস পাইলেন। লেভেল 1 এর সর্বোচ্চ পর্যায়ে হেলথের অধিকারী, তারা সহজে একুট ডিজিজ দ্বারা আক্রান্ত হয় না, কদাচিৎ তারা আক্রান্ত হয়। এই ধরনের মানুষ আমরা, যারা একদম সুস্থকর জীবনযাপন করে, স্বাস্থ্যকর জীবনযাপন করে এবং যাদের পরিবেশ খুব ভালো, নির্মল বাতাস, এরকম ক্ষেত্রে যেটা আমরা শুধুমাত্র গ্রাম এলাকায় দেখতে পাই, সেখানেই সাধারণত এই লেভেলের মানুষদের পাওয়া যায়। লেভেল 2-3 এরা বছরে 1বার থেকে 2বার আক্রান্ত হয়। তবে গ্রুপে যাদের আছে তাদের একটু ডিজিজ দেখা দিলে সেই লক্ষণগুলা ক্লিয়ার কাট ভাবে প্রকাশ পায়। তাদের জন্য আপনি ওষুধ সিলেকশন করা সহজ হয় এবং ওষুধ দিলে দ্রুতই তারা সুস্থ হয়ে যায় এবং এদেরকে অনেক সময় কোনো চিকিৎসার দরকার হয় না। রোগগুলো এমনিতেই তার স্বাভাবিক কোর্স কমপ্লিট করে চলে যায় এবং রোগীর মধ্যে কোনো কমপ্লিকেশন এগুলো থাকে না। কিন্তু গ্রুপ বিতে যারা আছে তাদের বারবার একটু ডিজিজে তারা আক্রান্ত হয়। লেভেল 4-এ যারা আছে তারা বছরে 3বার, 9বার দেখলাম বছরে। লেভেল 4-এ যারা আছে তারা বছরে কয়বার আক্রান্ত হয় একটু ডিজিজে? মনোযোগ, 3বার স্যার। তিনবার। হ্যাঁ। আর লেভেল 5-এ যারা আছে বছরে 6বার। আর লেভেল 6-এ যারা আছে প্রতি মাসে। তারা প্রতি মাসে আক্রান্ত। জি। তো এই যে জ্বর দেখা দেয় তাদের মানে একুট সিমটম প্রকাশ করার মাধ্যমে, এটা হলো তার ভাইটাল ফোর্সের প্রসেসটা। সে তাকে সেইগুলোর মাধ্যমে এটা শরীরকে ঠিক করে নিতে চায়, কিন্তু ওই ডিজিজ ফোর্সের সাথে ফাইট করতে চায়। এটা একটা তার প্রতিরোধ ব্যবস্থার একটা অংশ। কিন্তু সেই ক্ষেত্রে আমরা যদি বারবার তাকে অ্যালোপ্যাথিক ওষুধ দিয়ে অবদমনমূলক চিকিৎসা করি, তাহলে সেই প্রসেসটাকে নষ্ট করে দিই, তাহলে রোগটা ওই একসময় ওই ভাইটাল ফোর্স আর প্রসেসটা চালাবে না। সে তার প্রসেসটা, হ্যাঁ, তখন দেখা যায় মানে সে তো দুর্বল হয়ে গেছে। আপনি বারবার সে আরোগ্যকর প্রসেসটা চালাচ্ছে আর আপনি তারে বারে বারে চাপা দিচ্ছেন লক্ষণগুলারে, তখন এক সময় সে নিঃশেষিত হবে, দুর্বল হবে। তখন দেখা যায় তার মধ্যে আর একুট অবস্থা প্রকাশ পাবে না, জ্বর আসবে না। তখন বুঝবেন যে অ্যাকচুয়ালি সেখানে তার ইমিউন সিস্টেমটাই দুর্বল হয়ে গেছে। আর ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাওয়া মানে তার স্বাস্থ্যের স্তর নিচে নেমে যাওয়া। সেই ক্ষেত্রে যখন দেখবেন তার আর লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে না বাহ্যিক স্তরে, বুঝবেন তার যে হেলথ লেভেল নিচে নেমে গেছে এবং সেই ক্ষেত্রে আর একুট অবস্থা আমরা দেখতে পাই না। তো এই অবস্থার পরেই তার দেখা যায় তার আসলে রোগটা তার যে সুপারফিশিয়াল লেয়ারে ছিল সেটা তখন ডিপার লেভেলে চলে যায় এবং এখানে বেশ কিছু সময় সে সময় নেয় এবং এই সময়টাতে অনেকেই ভুল করে মনে করতে পারে যে রোগী তো আমার সুস্থ হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি তার এই প্যাথোলজির লেয়ারটা সুপারফিশিয়াল থেকে ডিপার লেভেলে চলে গেছে। এখন আরো ইম্পর্টেন্ট যে অর্গানগুলো আমাদের ডিপার লেভেলের বা ভিতরে যে তন্ত্র আছে ধরেন এতদিন শুধু নাকের মধ্যে সমস্যা ছিল, এখানে হাসি টাসি হইতো, এখানে সর্দি পড়তো, আপনি ওইটার জন্য ওষুধ খাওয়ার পরে এখন দেখা যায় যে সেই রোগের সুপারফিশিয়াল লেয়ার
ত্যাগ করে এখন তার লাংসে বা ব্রঙ্কাসে ওই দিকে যেয়ে তার অবস্থান নিচ্ছে, আর পুরা শ্বাস প্রশ্বাসের যে তন্ত্রটা সেখানে আক্রমণ করেছে। তো এই অবস্থায় দেখা যায় তার হয়তো শ্বাসকষ্ট হলো, অ্যাজমা হলো, ক্রনিক অবস্থা, তখন তার জ্বর তো এগুলা থাকে না। তো যাই হোক, তো একুইট অবস্থা বারবার চাপা দেওয়ার ফলে তাদের মধ্যে ক্রনিক অবস্থা তৈরি হয়। তার ক্রনিক অবস্থা মানে তার ডিপার লেভেলে সে তার প্যাথোলজির অবস্থানটা তখন আর সুপারফিশিয়াল লেয়ারে থাকে না, ডিপার লেভেলে থাকে। তো শুরু হয়, the chronic condition are characterized by sub-inflammatory process maintained by unknown pathological agents. এটা সাব ইনফ্ল্যামেটরি প্রসেসে এটা যেটা আননোন প্যাথোলজি, কি ধরনের প্যাথোলজিকে প্যাথোজলিক আননোন প্যাথোলজিক্যাল এজেন্ট, এই অবস্থাটা যে এই ক্রনিক অবস্থাটা যে যে এজেন্টগুলাই মেনটেন করে, যে এজেন্টগুলা দ্বারা তার নিয়ন্ত্রিত হয়, সেগুলো আননোন। কিসের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় সেগুলো আননোন, সেগুলো জানা হয় যায় না। এই বিষয়ে বিভিন্ন রিসার্চ পেপারের কথা উল্লেখ করা আছে, 15, 16, 17 রিসেন্ট রেফারেন্স আছে, যদি দেখেন ওটা দেখতে পারেন যে এখান থেকে আছে যে অ্যালোপ্যাথিক বিভিন্ন আর্টিকেল আর কি, যে ম্যাক্রোফেজ ইনফ্ল্যামেটরি প্রোটিনস, বায়োলজি অ্যান্ড রোল ইন পালমোনারি ইনফ্ল্যামেশন, এক্সপেরিমেন্টাল লাং রিসার্চ, বিভিন্ন রিসার্চের জিনিস থেকে এই 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 তথ্যটা নেওয়া হয়েছে। তো এই যে তাদের ক্রনিক অবস্থা, সেটা যাদের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, মেইনটেইন হয়, সেগুলার সেগুলা কি, সেগুলা সেই প্যাথোলজিক্যাল এজেন্ট সম্পর্কে জানা যায় না, unknown. The period of exacerbation of symptoms occurring regularly in most chronic diseases must be understood as a constant, although ineffective, effort of the defense mechanism to cure chronic disease and restore homeostasis. তো আমরা দেখি কি, যখন তার একুট অবস্থান ধরেন চলে গেছে, একুট ডিজিজ আর নাই, বারবার চাপা দেওয়ার কারণে তার প্যাথোলজি এখন সুপারফিশিয়াল লেয়ারে নাই, সেটা ডিপার লেভেলে চলে গেছে, তার ডিপার অর্গানগুলো এখন আক্রান্ত। তো সেইখানেও তার ইনফ্ল্যামেটরি প্রসেসটা চলতে থাকে ডিপার লেভেলে, এবং সেটা নিয়ন্ত্রণ করে যারা, মেনটেন করে যারা, সেগুলো আননোন প্যাথোলজিক্যাল এজেন্ট। তো এই পর্যায়ে যখন তার ক্রনিক সমস্যাটা দেখা দেয়, তো ক্রনিক সমস্যাগুলা দেখা যায় মাঝে মাঝে সে তীব্রভাবে তার লক্ষণগুলো প্রকাশ পায়। ধরেন কেউ রিউমেটিক আর্থ্রাইটিসে ভুগতেছে, হঠাৎ করে দেখা যায় হঠাৎ করে তার শরীরের জয়েন্টগুলা খুলে গেল, তার লক্ষণগুলা তীব্রভাবে প্রকাশ পায়। বা অ্যাজমাই হোক, হঠাৎ করে অ্যাজমা ছিল, হঠাৎ করে অ্যাজমার প্রকোপ বেড়ে গেল। তো এগুলা বিভিন্ন স্ট্রেসের উপরে নির্ভর করে। তো এই যে অ্যাজমার প্রকোপ বেড়ে গেল বা তার বাতের ব্যথা অনেক সময় অনেক বেশি হয়ে গেল, এগুলো হলো তার ভিতরের আমাদের যে ভাইটাল ফোর্স আছে তারই একটা প্রচেষ্টা, সেটাকে আরোগ্য করার একটা প্রচেষ্টা। কিন্তু যেহেতু তার হেলথ লেভেল এত নিচে নেমে গেছে, সেই এই প্রচেষ্টাগুলা ইনএফেক্টিভ হয়, নিষ্ফল হয়। মানে এই ধরনের ক্রনিক ডিজিজের লক্ষণ প্রকাশ করেও সে নিজেকে সুস্থ করতে পারে। তবে তার কি ধরনের হেল্পের প্রয়োজন, কারণ সে এর মাধ্যমে সিমটম প্রকাশ করে, ওই সময়কার যে পিকুলিয়ার যে লক্ষণগুলো আছে সেগুলাকে আমরা বিবেচনা করে রোগীর জন্য সঠিক হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করতে পারি। এক্সাম্পল অফ দিস ইনক্লুড epileptic seizure, exacerbation of ulcerative colitis,
crisis in asthmatic condition or rheumatic arthritis and exacerbation in lupus erythematosus. আমরা জানি যে এপিলেপসিতে যারা ভোগে, যারা মৃগী রোগে ভোগে, তাদের মাঝে মাঝে এরকম খিঁচুনি দেখা দেয়। এই যে মাঝে মাঝে খিঁচুনি দেখা দেয়, এই খিঁচুনি দেখার মাধ্যমে, খিঁচুনি দেখা দেওয়া মানে তার মাধ্যমে সে আসলে তার একটা ইফোর্ট চালায় যে নিজেকে আরোগ্যের পথে আনার জন্য, কিন্তু এই ইফোর্ট, এই ভাইটাল ফোর্সের এই ইফোর্ট গুলা ইনএফেক্টিভ হয়, নিষ্ফল হয়, কোনো ফলাফল নিয়ে আসে না। অথবা যারা আলসারেটিভ কোলাইটিসে ভুগতেছিল, আলসারেটিভ কোলাইটিসে কি হয় আমরা জানি, তাদের যে বৃহদান্ত্র আছে, অন্ত্রের যে লার্জ ইন্টেস্টাইন আছে, সেখানে কি হয়, একটার পর একটা ক্ষত দেখা দেয় এবং রোগীদের দেখা যায় যে পায়খানার সাথে রক্ত যায়, তো অনেক ব্যথা হয়, অনেক সমস্যা দেখা দেয়। এটা একটা অটো ইমিউন ডিজিজ। তো দেখা যায় হঠাৎ করে রোগীর মাঝে মাঝে একটু একটু রক্ত যাইতে হয়, কিন্তু এই ধরনের রোগীদের হঠাৎ করে দেখা যায় যে কোনো সময় তীব্রভাবে রক্ত যাওয়া শুরু হয়, ব্যথা করে পায়খানার রাস্তায়, হঠাৎ করে তাদের লক্ষণের তীব্রতা বেড়ে যায়। আবার ধরেন অ্যাজমাতে যারা ভুগতেছে, হঠাৎ করে দেখা যায় তাদের অ্যাজমা, শ্বাসকষ্ট বেড়ে যায়, অথবা যারা রিউমেটিক আর্থ্রাইটিসে আক্রান্ত, তো এরকম এই যে রিউমেটিক আর্থ্রাইটিসে কি হয়, জয়েন্টগুলা, এটা অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজ বলতে ওই সমস্ত ডিজিজকে বোঝায় যেখানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাই যে আছে সেটা ওই দেহের কোনো অংশকে শত্রু মনে করে তার সাথেই ফাইট করা শুরু করে। তো যাই হোক, রিউমেটিক আর্থ্রাইটিস সম্পর্কে আপনারা হয়তো জানেন। তো সেইখানে কি হয় যে আর্থ্রাইটিস, রিউমেটিক আর্থ্রাইটিস হঠাৎ করে কোনো সময় বেড়ে গেল, অথবা তার যে লুপাস এরিথ্রোমেটোসাস একটা রোগ আছে, এসএলএ আছে, সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটোসাস, খুব খারাপ একটা অসুখ। তো সেখানে সেগুলোরও যদি তার লক্ষণগুলো অনেক বেড়ে যায়, হঠাৎ করে এদের লক্ষণগুলো বেড়ে যায়, এই বেড়ে যাওয়াটাই আসলে তার যে ভাইটাল ফোর্স, তারই একটা প্রচেষ্টা, সেগুলাকে আরোগ্য করার প্রচেষ্টা, কিন্তু এই প্রসেসটা কখনো সফলতার মুখ দেখে না, কারণ তাদের লেভেল অনেক নিচের দিকে নেমে গেছে। কোনো ওষুধের সাহায্য ছাড়া সে নিজেকে আর ঠিক করতে পারে না। তো এই যে তার হঠাৎ করে রোগের প্রকোপ বেড়ে যায়, এই প্রকোপ বেড়ে যাওয়ার সময় তাদের যে লক্ষণগুলো প্রকাশ পায়, সেই লক্ষণগুলোর মাধ্যমেই ভাইটাল ফোর্স জানান দেয় যে আমি এইভাবে অসুস্থ, তখন সে মেডিসিনাল হেল্প চায়। কিছু অর্গাননের কথা বলে দিলাম। তো periods of exacerbation are most likely due to external or internal factors such as stress caused by diet, grief, anxiety, and change in weather. এই যে হঠাৎ করেই তাদের যে ক্রনিক অবস্থার যে এরকম তীব্রভাবে বেড়ে যায় লক্ষণগুলা, তো এগুলো সাধারণত কিসের কারণে হয়? এগুলো কোনো বাহ্যিক, শরীরের বাহ্যিক বা শরীরের ভিতরকার কোনো ফ্যাক্টরের কারণে হয়, বা যেমন ধরেন কোনো স্ট্রেস হলো, শরীরের মধ্যে কোনো চাপ পড়লো, সেটা ডায়েটের কারণে হোক। ধরেন আলসারেটিভ কোলাইটিসের রোগী হঠাৎ করে এমন খাবার খেয়েছে, ধরেন দুধ খেয়েছে বা অতিরিক্ত ফাইবার যুক্ত খাবার খেয়েছে, তখন দেখা গেছে যে তাদের কি হয়, প্রচুর ব্লিডিং হওয়া শুরু হলো পায়খানার সাথে। তো এইখানে একটা স্ট্রেস হিসেবে তার ডায়েটটা এখানে ভূমিকা রাখছে। অথবা এরকম কোনো রোগী, সে কোনো একটা দুঃখ পাইছে, তো মানসিকভাবে কোনো দুঃখের কারণে তার এটা হতে, বা কোনো কারণে খুব বেশি উদ্বিগ্ন হয়েছে, তো সেটা তার শরীরের উপর একটা চাপ পড়েছে, তখন তাহলে তার এই ক্রনিক ডিজিজের হঠাৎ করে অনেক বেশি বেড়ে গেছে, বা আবহাওয়ার কোনো চেঞ্জের কারণেও এরকম হতে পারে। ধরেন অ্যাজমার রোগী, সে তো এমনি শ্বাসকষ্ট একটু ছিল, কিন্তু হঠাৎ করে হয়তো সে এমন একটা ওয়েদারে গেছে যেখানে খুবই ঠান্ডা, সেই ওয়েদারে যাওয়ার কারণে তাদের মধ্যে অ্যাজমা প্রকোপটা বেড়ে গেছে। তাহলে এই যে
তার ক্রনিক ডিজিজের হঠাৎ করে যে তার বহিঃপ্রকাশ হয়, সেগুলা বিভিন্ন ফ্যাক্টরের কারণে হয়, সেটা ইন্টারনাল হোক বা এক্সটার্নাল হোক। এক্সটার্নাল ধরেন চেঞ্জ ইন দি ওয়েদারের চেঞ্জের কারণে হয়েছে। ইন্টারনালি হতে পারে যে সে কোনো অ্যাংজাইটিতে ভুগেছে, দুঃখের জন্য বা কোনো গ্রিফ, অনেক বেশি কষ্ট পেয়েছে, তো সেটা তার মধ্যে একটা প্রভাব ফেলছে, যার কারণে তার এই ক্রনিক অবস্থাটা বেড়ে গেছে। যাই হোক, দ্য অর্গানিজম ইজ অ্যাটেম্পটিং টু ওভারকাম দ্য ক্রনিক কন্ডিশন ইন এ রেডিক্যাল ওয়ে। তখন সে একটা বৈপ্লবিক পদ্ধতিতে সে আমূলভাবে নিজেকে ঠিক করার চেষ্টা করে। এই অবস্থা থেকে সে মুক্তি পেতে চায়। ভাইটাল বুশ তখন তার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা করে, কিন্তু এতে কি হয়, তার লক্ষণগুলোর বহু প্রকাশ হয় ঠিকই, কিন্তু তার সেই প্রচেষ্টা সফল হয় না। ইট ইনস্টিগেটস এ ক্রাইসিস, বরঞ্চ সে একটা ক্রাইসিস তৈরি করে, তার ক্রনিক সিমটমগুলোর বৃদ্ধি হয়, অ্যাগ্রাভেশন হয়। When the organism is in an unfavorable condition, it stresses beyond its own tolerance and attempts to get rid of the chronic condition by intensifying the symptoms. তো যখন শরীরের মধ্যে একটা আনফেভারেবল কন্ডিশন থাকে, এমনকি আনফেভারেবল কন্ডিশনে যখন সে অবস্থান করে, তখন সেটা তার সেই ক্রনিক যে সিমটমগুলা, সেগুলা যে মানুষের একটা টলারেন্সের যে ক্ষমতা, তার বাইরে চলে যায়, তখন আর শরীরের মধ্যে এই লক্ষণগুলো তীব্রভাবে প্রকাশ পায়। তখন এই তীব্রতা বাড়ানোর মাধ্যমে শরীর কি একটা অ্যাটেম্প নেয় সেটা থেকে মুক্তি পাওয়ার। দ্য হোমিওপ্যাথ শুড টেক special note of the peculiar symptoms that occur during exacerbation when studying a case, as those may be the key to the correct remedy. এখানে এই যে তার ক্রনিক কন্ডিশন যে হঠাৎ করে যে বেড়ে যায়, সে বেড়ে যাওয়ার সময় হোমিওপ্যাথিক ডাক্তাররা কি করে, তার লক্ষণগুলা কি করে নোট করে নেয়, লক্ষণগুলা নেয়, এবং ওই সময় আমরা জানি সকল লক্ষণই গুরুত্বপূর্ণ না। ওই সময়ের মধ্যে তাদের যে লক্ষণগুলো পিকুলিয়ার থাকে, সেই পিকুলিয়ার লক্ষণগুলাকে সে নোট করে নেয়, এবং এই পিকুলিয়ার লক্ষণগুলাই তাকে সঠিক ওষুধের, এই লক্ষণগুলাই হইতে পারে তার জন্য সঠিক ওষুধের চাবিকাঠি। মানে এগুলার উপর ভিত্তি করে সে সঠিক ওষুধ খুঁজে পেতে পারে। তো গ্রুপ সি, এতক্ষণ যা বললাম এটা বুঝতে পারছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা। তার মানে ওই যে ওই কথাটাই যে গ্রুপ বি তে কখন হয়, ওই চাপা দেওয়া গ্রুপ বি এর যারা আছে তারা তো বারবার একই ডিজিজে আক্রান্ত হয়। লেভেল 4 3 বার, লেভেল 5 বছরে 6 বার, লেভেল 6 12 মাসেই আক্রান্ত থাকে। তো বারবার এদের অবদানমূলক চিকিৎসা করার কারণে দেখা যায় তাদের এক সময় তার একই ডিজিজের প্রকাশটা আর থাকে না, সেগুলো চাপা পড়ে যায়। মানে তাতে চাপা পড়ে কখন, এক কথায় বারবার তার যে রোগের ভাইটাল ফোর্সের যে আরোগ্যের প্রসেসটা, সেটাকে আপনি এই অবদানমূলক চিকিৎসার ওষুধ দেওয়ার কারণে তাকে আরো দুর্বল করে ফেলেন। তখন সে আর প্রচেষ্টা চালায় না, তখন মধ্যে তার মধ্যে আর কোনো একই ডিজিজ আমরা দেখতে পাই না। তখন স্বাস্থ্যের স্তর তাদের লেভেল 7 বা 8 এর নিচের দিকে নেমে চলে আসে। সেই সময় তাদের মধ্যে ক্রনিক কন্ডিশন, মানে তাদের মধ্যে ক্রনিক ডিজিজ দেখা দেওয়া শুরু হয়। তো এই যে ক্রনিক ডিজিজ দেখা দেয়, সেই ক্রনিক ডিজিজের সময় তাদের যে প্যাথোলজিক্যাল লেয়ার, সেটা আরো ডিপার লেয়ারে চলে গেছে, আরো ভিতরে চলে গেছে, আরো গুরুত্বপূর্ণ অর্গান বা তন্ত্র সেগুলা তখন আক্রান্ত হয়। আর এই অবস্থাটা রোগীর মধ্যে কোন অবস্থায় যাবে, সে কি ডায়াবেটিস আক্রান্ত হবে, না অ্যাজমাতে আক্রান্ত হবে, না আলসারেটিভ কোলাইটিস হবে, সেগুলা তার মায়োজমের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। তো সেটাকে এখানে জেনেটিক প্রিডিসপোজিশন বলেছে, যে বংশগত যে দোষগুলো নিয়ে আসে, সেগুলোর উপর ভিত্তি করে সে কোন ধরনের
মানে রোগে ক্রনিক ডিজিজ আক্রান্ত হবে সেগুলো নির্ধারণ হয় ওই জেনেটিক প্রিডিসপোজিশন অনুযায়ী। এবং এই প্রসেসটাই আমরা দেখতে পাই যে ক্রনিক ডিজিজে যখন আক্রান্ত হবে এই ক্রনিক ডিজিজগুলো কিসে নিয়ন্ত্রণ করে সেগুলো আসলে আননোন সেগুলো জানা যায় না। আমরা জানি বিভিন্ন মায়োজমেটিক অবস্থার কারণে সেগুলো হয় কিন্তু অ্যালোপ্যাথিকরা ওই অবস্থাটা কিসে হয় সেটা তাদের কাছে অজানা, তো আননোন। তো এই সময় কি হয় আমরা তাদের একুইট ডিজিজগুলো যেগুলো দেখি সেই এই সময় যে একুইট ডিজিজ তো আর প্রকাশই পায় না, যেহেতু তাদের লেভেল অনেক নিচে নেমে গেছে, জ্বর হয় না তাদের মধ্যে, তখন তাদের মধ্যে ক্রনিক ডিজিজে দেখা দেয়। সেই ক্রনিক ডিজিজগুলো আমরা বারবারই দেখি যে বিভিন্ন আভ্যন্তরীণ বা বাহ্যিক ফ্যাক্টরের উপরে বিভিন্ন স্ট্রেসের কারণে সেগুলোরও মানে বহিঃপ্রকাশ হঠাৎ করে তাদের রোগের প্রকোপটা বেড়ে যায়। হয়তো আলসারেটিভ কোলাইটিস অনেক বেশি ব্লিডিং হওয়া শুরু, শ্বাসকষ্ট শুরু হইলো, বা অনেকে বাতের সমস্যা অনেক বেড়ে গেল, বা খিচুনি বেড়ে গেল যারা মৃগরোগে আক্রান্ত। তো এই যে বিভিন্ন ফ্যাক্টরের কারণে তাদের সমস্যাটা যে বেড়ে যায়, এটা মূলত তার যে ভাইটাল ফোর্স তারই একটা প্রচেষ্টা নিজেকে আরোগ্য করার, কিন্তু সে নিজে নিজে আরোগ্য লাভ করতে পারে না, ওষুধের সাহায্য এখানে অবশ্যই দরকার হয়। তো এই ক্ষেত্রে এটা ভাইটাল ফোর্সের এই যে তার যে প্রকাশটা লক্ষণটা, এটার মাধ্যমে আমরা জানি যে আমাদের ওই যে অবস্থা ক্রাইসিস মুহূর্তে তার যে লক্ষণগুলো আছে সেগুলো আমরা কালেক্ট করি এবং সেই লক্ষণগুলো তখন মূল্যায়ন করে তার যে পিকুলিয়ার রেয়ার আনকমন সিমটমগুলো আছে সেগুলো আলাদা করি, তারপর তার উপর ভিত্তি করে আমরা ওষুধ সিলেকশন করি এবং ওগুলোর উপর ভিত্তি করে আমরা সঠিক ওষুধে আসতে পারি। তো হেনিম্যানের কথায় যে ভাইটাল ফোর্স এইভাবে লক্ষণ প্রকাশ করে, এটার মাধ্যমে সে ওষুধের সাহায্য চায়। অ্যাকচুয়ালি তাদের সেই অবস্থাগুলো নিয়ে নোট করে কেস্টিকিং করে আমরা সঠিক ওষুধ নির্বাচন করতে পারি। এবার আসেন গ্রুপ সি। গ্রুপ সি তে আমরা জানি কি কারা আছে। এখানে আছে লেভেল 7, লেভেল 8, লেভেল 9। তো আমরা জানি গ্রুপ সি তে সাধারণত জ্বর অবস্থা ইকুইট অবস্থা আর আসে না, তবে এই যে কারো কারো লেভেল 7-এ হালকা হালকা জ্বর থাকতে পারে, কারণ ওই যে সে সদ্যমাত্র লেভেল 6 থেকে লেভেল 7-এ নামে আসছে। লেভেল 6-এ তো বারবার সে ইকুইটিস আক্রান্ত হয়, কারণ অবদমনমূলক চিকিৎসার কারণে লেভেল 7-এ আসে, তখনও ভাইটাল ফোর্সের একটা প্রচেষ্টা থাকে, তখন অনেক সময় হালকা হালকা জ্বর হয়। আমরা এটা আলোচনা করি। As discussed previously, যেটা আগে আলোচনা করা হয়েছে, the organism gives in under stress and finally descends a level. তো এই যে অর্গানিজমের যে প্রসেসটা ছিল বিভিন্ন সময় একুইট ডিজিজের মাধ্যমে তার লক্ষণ প্রকাশ করত, তখন বারবার অবদনমূলক চিকিৎসার কারণে সে কি করে তার সে আর চালায় না। এটা বিভিন্ন চাপের কারণে হয়। সেটা কি হয়, তার সেই প্রচেষ্টাটা আরোগ্যের প্রচেষ্টা সেটা আর থাকে না, তার স্বাস্থ্যের লেভেল আরো নিচে নেমে যায়, তখন সে লেভেল 7, 8-এ নিচে থেকে নেমে আসে, গ্রুপ সিতে চলে আসে। গ্রুপ সিতে প্রবেশ করলো আফটার ফ্রিকুয়েন্ট একুইটস, বারবার একুইট অবস্থা দেখা দেওয়ার পরে, যেখানে তাকে বারবার কেমিক্যাল ড্রাগস দ্বারা তার ইনফেকশনকে স্টপ করানো হয়েছে, তখন গ্রুপ সিতে যখন সে প্রবেশ করলো তখন তার মধ্যে একুইট অবস্থাটা আমরা আর দেখি না, তার ইনফেকশনটা আমরা আর বাহ্যিকভাবে দেখি না, তার মধ্যে ইনফ্ল্যামেটরি প্রসেস, রিঅ্যাক্টিভ ইনফ্ল্যামেটরি প্রসেস, তার যে ইমিউন সিস্টেমের যে প্রসেসটা সেটা তখন বন্ধ হয়ে যায়, যার কারণে তাদের মধ্যে একুইট ডিজিজ প্লাস জ্বর এটা আমরা তেমন আর দেখি না। দ্য অর্গানিজম জেনারেল স্টেট অফ হেলথ হ্যাজ ড্রপ, এই অবস্থায় তাদের যে সাধারণ যে স্বাস্থ্যের অবস্থা সেটা নিচে নেমে যায়, টু সাচ অ্যান এক্সটেন্ট দ্যাট দ্য ক্রনিক ডিজেনারেটিভ কন্ডিশন বিগিনস টু ম্যানিফেস্ট, সেই সময়ে তার একুইট অবস্থা আর প্রকাশ পায় না, তার মধ্যে ক্রনিক ডিজিজের বিকাশ লাভ করতে পারে, বিকাশ লাভ শুরু হয়, ক্রনিক ডিজিজের লক্ষণ প্রকাশ পেতে শুরু হয়।
The organism does not have the energy or ability to maintain the imbalance to the disturbance on a deeper level. সেই অবস্থায় আমরা দেখি যে এর আগে তার যে প্যাথোলজিটা সেটা কোথায় ছিল, তার এই যে বিশৃঙ্খলাটা সেটা ছিল শরীরের পেরিফেরাল এরিয়া, বাহ্যিক অংশে। এখন সেটা অবদমনমূলক চিকিৎসার কারণে যেখানে এখন ভাইটাল ফোর্স কি করেছে সেটা আর ওর বাইরে রাখার যে প্রচেষ্টা সেটা আর পারতেছে না, সেই ডিস্টারবেন্সকে সে আর মোকাবেলা করতে পারে না, সে বশ্যতা স্বীকার করে, যার কারণে সে প্যাথোলজিটা আরো ডিপার লেভেলে চলে আসে। তখন শরীরের ডিপার লেভেলে আমরা বিশৃঙ্খলা দেখতে পাই, মানে সিস্টেমিক লেভেল। তখন দেখা যায় একটা তন্ত্রই আক্রান্ত হয়ে গেছে। কয়েকটা অঙ্গ মিলে যখন একটা সুনির্দিষ্ট কাজ করে তখন একটা তন্ত্র ফর্ম করে। আমরা জানি আমাদের দেহের যেটা পরিতন্ত্র, সব অনেকগুলো অঙ্গ এখানে একসাথে কাজ করে একটা এই যে আমাদের পরিবেশ ক্রিয়াটা চালায়। তো এই তখন পুরো পরিবেশ আক্রান্ত হয়েছে, সিস্টেমিক লেভেলে রোগটা চলে গেছে। বা শ্বাস প্রশ্বাস তন্ত্র যেটা আছে, এই যে শ্বাস নেই সেটা ফুসফুসে যায়, সেটা অক্সিজেন কার্বন যে ইয়ে হয়, পুরা শ্বাসযন্ত্রটা নিয়ন্ত্রণ যে করে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া, এই একটা তন্ত্র, শরীরের যে তন্ত্র সেই লেভেলে মানুষ অসুস্থ হয়ে পড়ে, মানে সিস্টেমিক লেভেল। In this instance, the upper part of group C, তো এই ক্ষেত্রে যে আপার পার্টে যারা আছে গ্রুপ সি উপরের দিকে, তারা আছে কোথায় লেভেল 7 বা কিছু ক্ষেত্রে লেভেল 8। এদের মধ্যেও হ্যাজ অনলি মাইল্ড একিউটস, এদের মধ্যে অনেক সময় হালকা মাত্রায় একিউট অবস্থা দেখা দিতে পারে, সেখানে হালকা হালকা জ্বর দেখা দিতে পারে। দিস মে ওকার উইথ মাইল্ড সিম্পটমস, সেখানে হালকা মাত্রার লক্ষণ প্রকাশ করে, সাসেস কোল্ড উইথ এ রানিনেস, হয়তো নাক থেকে একটু সর্দি পড়লো, একটু হালকা ঠান্ডা ভাব, তো শরীরটা একটু ম্যাজম্যাজ করবে, তো হালকা টাইপের জ্বর থাকতে পারে। এগুলা শর্ট লিভ, স্বল্প সময়ের গ্রুপে দেখা দেয় এবং কোনো ট্রিটমেন্ট ছাড়া এমনিতেই চলে যায়। কারণ সেটা আসলে তো লেভেল 6-এ তো আমরা জানি জ্বর হয়, তার থেকেই তো লেভেল 7-এ আসছে, তখন আর ওইভাবে তার একুট সিমটম আর প্রকাশ করতে পারে না, কারণ তাদের ইমিউন সিস্টেম বশ্যতা স্বীকার করে নিয়েছে, তার আরোগ্যের প্রচেষ্টা এখন আর সে চালায় না। তবে এই অবস্থাতেও তার মাঝে মাঝে হালকা টাইপের জ্বর আসতে পারে, হালকা টাইপের একুট সিমটম প্রকাশ করতে পারে, সেটা খুব স্বল্প সময়ের জন্য হয় এবং এমনিতেই ট্রিটমেন্ট ছাড়াই চলে যায়। লেভেলে 8-এর রোগীদেরও মাঝে মাঝে এরকম দেখা দিতে পারে। এই জন্য হালকা জ্বর, হালকা একুট ডিজিজ দেখা দেওয়া মানে এমন না যে সে লেভেল 6-এ আছে, সে লেভেল 7-এ রোগীদের মধ্যে এরকম হতে পারে। In any case, as the level of health declines, the acute disease completely disappear. Once frequent acutes have completely subsided, a chronic condition has already been established deep in the organism and will gradually affect the patient with greater frequency and intensity. This chronic condition may not manifest its specific symptoms for several months or even years, and the patient may report a subjective feeling of general malaise, loss of joy, and other minor symptoms. The laboratory investigation will reflect only minor changes. তো যখন বারবার একুট ডিজিজে আক্রান্ত হওয়া রোগীরা যখন বারবার অবদমনমূলক চিকিৎসা গ্রহণ করে, তখন তার ভাইটাল ফোর্স দুর্বল হয়ে যায়, সে তার আরোগ্যের প্রচেষ্টা আর চালায় না। তখন সে কারণে তার মধ্যে একসময় আর জ্বর দেখা দেয় না, বা দিলেও খুব হালকা এবং সেটা স্বল্প সময় ব্যাপী হয়। তখন এক কথায় তার অবস্থান নিচে নেমে যায়, সে গ্রুপ সিতে প্রবেশ করে। গ্রুপ সিতে আসার পরে বেশ সময় পর্যন্ত রোগীদের মধ্যে আমরা জানি গ্রুপ সিতে আসার পরে তার একুট ডিজিজের প্রকাশ সেমনভাবে হয় না, বেশ কিছু সময় ধরে সে ভালো থাকে, বাহ্যিক ম্যানিফেস্টেশন থাকে না।
এবং এক কথায় তখন সে তার রোগের লক্ষণটা সুপারফিশিয়াল লেয়ার থেকে ডিপের লেভেলে চলে যাচ্ছে, সেখানে সে অবস্থান নিচ্ছে, সেখানে পরিবর্তন ঘটাচ্ছে। তো এই অবস্থায় বেশ কয়েক বছর ধরে যেহেতু তার একটু ডিজিজ এখন আর প্রকাশ পাচ্ছে না, তার মধ্যে ক্রনিক ডিজিজের শুরু হয়েছে। ডিপের লেভেলে সে আক্রান্ত হয়। তো যখন ভিতরের দিকে তার প্যাথোলজিক্যাল লেয়ার বাড়তে থাকে, লক্ষণগুলো প্রকাশ পেতে থাকে, তো একটা পর্যায় পর্যন্ত রোগীর মধ্যে তেমন লক্ষণ থাকে না, কিন্তু তারপরেও রোগী দেখা যায় যে জেনারেল ভাবে তার শরীরটা মেজনেস হয়, শরীরটা তার ভালো লাগে না, মানে সুস্থ ফিল করা সেটা করে না, তার মধ্যে কোনো কিছুর মধ্যে আনন্দ পাওয়া সে আনন্দ পায় না, লস অফ জয়, তাদের মধ্যে আনন্দ আমরা দেখি না, এবং ছোটখাটো বেশ কিছু সমস্যা তাদের মধ্যে দেখা দেয়। এবং ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করলে তাদের মধ্যে তেমন কোনো পরিবর্তন লক্ষণ করা যায় না, হালকা কিছু মাইনর সেন্স তাদের মধ্যে হয়। তো in its full extent and symptomatology after stress, this condition will not resolve without treatment. যাই হোক, তো আস্তে আস্তে তার লক্ষণ যখন যদি তার বাহ্যিক কোনো স্ট্রেস তার মধ্যে না পড়ে, তার মধ্যে আপাতত কোনো সেরকম লক্ষণ পাওয়া যায় না। কিন্তু একটা রোগীর যে ভালো লাগা, সে যে ভালো লাগবে, শরীর দেখতে ভালো লাগে, কাজে কর্মে উৎসাহ পাওয়া, এগুলো সে পায় না। শরীর সবসময় শরীরে ম্যাজম্যাজ করে, ভাল লাগে না, শুয়ে থাকে, হয়তো কোনো কিছুতে আনন্দ পায় না। হ্যাঁ, ছোটখাটো লক্ষণ দেখা যায়। রোগী অনেক সময় এগুলো নিয়ে ডাক্তার কাছে যায়, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তেমন কিছু পায় না, বলে যে আপনি তো সুস্থই আছেন, আপনার কোনো অসুখ নাই। অ্যালোপ্যাথি ডাক্তাররা প্রায় এরকম করে। তো যাই হোক, আসল কথা তার একুইড অবস্থা তখন চলে গেছে, এখন তার ক্রনিক অবস্থাগুলা আর শরীরের যে ডিপার লেয়ারে সেইখানে তার সমস্যাগুলা সে বিস্তার লাভ করতেছে। তো এই অবস্থায় যদি কোনো একটা স্ট্রেস এর সম্মুখীন হয়, হয়তো সে তীব্র ঠান্ডার মধ্যে গিয়েছিল, বা তার মধ্যে কোনো শোক দেখা দিয়েছে, বা কোনো তার মধ্যে কোনো অ্যাংজাইটির কারণ হচ্ছে, খুব উদ্বিগ্ন হয়ে পড়ে কোনো কারণে, তখন দেখা যায় তার সিমটমগুলো তখন তীব্র বা তখন তার মধ্যে পুরো সিমটমগুলো দেখা দেয়। এই অবস্থাটা তখনই দেখা দেয় যখন সে কোনো স্ট্রেসের সম্মুখীন হয়। তো এই অবস্থায় যে লক্ষণগুলো প্রকাশ পায়, সেই অবস্থা, তার এই অবস্থাটা চিকিৎসা ছাড়া কখনোই নিজে নিজে ভাইটাল ফোর্স নিজে নিজে ঠিক করতে পারে না। তাকে অবশ্যই এই অবস্থা থেকে বের করে নিয়ে আসতে গেলে চিকিৎসার দরকার হয়। When the immune system is considerably compromised, susceptibility to acute diseases, যখন ইমিউন সিস্টেম অনেক বেশি কম্প্রোমাইজ করে, অনেক বেশি নমনীয় হয়ে পড়ে, তখন তাদের যে একুইট ডিজিজ হওয়ার প্রবণতা সেগুলা বন্ধ হয়ে যায়। ইফ দিস পেশেন্ট আর ট্রিটেড কারেক্টলি উইথ হোমিওপ্যাথি, এই ধরনের রোগী যারা গ্রুপ সিতে আছে, এই দুই ধরনের রোগীদেরকে যদি আপনি সঠিকভাবে চিকিৎসা করান হোমিওপ্যাথি দিয়ে, তাহলে কি হবে, দে মে বিগিন টু ডেভেলপ একুইট কন্ডিশন এগেইন, তাদের মধ্যে আবার একুইট ডিজিজের আমরা পুনঃ প্রকাশ দেখতে পাবো। সেখানে হাই ফিভার হবে, জ্বর হবে। তো এটা দিয়ে যদি দেখেন আপনি এই অবস্থায় গ্রুপ সি রোগীদেরকে আপনি সঠিকভাবে হোমিওপ্যাথি চিকিৎসা দিচ্ছেন, তারপরে তার মধ্যে কোনো তার মধ্যে একুইট কন্ডিশন আবার দেখা দেওয়া শুরু হইলো, উচ্চ জ্বর দেখা দেওয়া শুরু হলো, তাহলে বুঝবেন যে আপনার চিকিৎসা সফল, আপনি চিকিৎসা সঠিকভাবে রোগীর চিকিৎসা করতে পেরেছেন, কারণ তার অবদমূলক চিকিৎসা থেকে তার লক্ষণগুলো আবার পুনরায় প্রকাশ পাওয়া শুরু হয়েছে। ফর ইনস্ট্যান্স, একটা উদাহরণ যদি দেই, ধরেন একটা বাচ্চা এর চাইল্ড ইন লেভেল 6, একটা বাচ্চা ধরেন লেভেল 6 এ ছিল, আর লেভেল 6 এ আমরা জানি তাদের 12 মাসেই তাদের বিভিন্ন একুইট ডিজিজ দেখা দেয়, হয়তো কান পাকছে, আবার সর্দি লাগছে, বা ডায়রিয়া দেখা দিচ্ছে, বা প্রস্রাবের ইনফেকশন হয়েছে, একটার পর একটা তাদের একুইট অবস্থা দেখা দেয়। তো যারা একটা বাচ্চা যারা যে লেভেল 6 এ আছে, সাফারিং ফ্রম ফ্রিকোয়েন্ট সিস্টাইটিস, ধরেন তার বারবার কি হতো, প্রস্রাবে ইনফেকশন হইতো, এবং সে প্রস্রাবে জ্বালা পোড়া করতো, ধরেন
বারবারই সে অ্যান্টিবায়োটিক দ্বারা চিকিৎসা করত। দ্য ডিজিজ মে নট বি কিউরড ইন স্পাইট অফ মেডিসিন। এই যে বারবার অবদমনমূলক চিকিৎসার কারণে পরেও তার রোগটা ভালো নাও হতে পারে, তার সিস্টাইটিস বারবার দেখা দিতে পারে, উইল রিকার কন্টিনিউয়াসলি। ইভেনচুয়ালি এই যে বারবার দেখা দিল, আপনি একবার অ্যান্টিবায়োটিক দিলেই কিন্তু সে লেভেল 7-এ চলে যায়, সে মানে একই মুহূর্তে সে ধরেন থেমে গেছে, আবার শরীর যেহেতু তার স্বাস্থ্যের অবস্থা তখনও লেভেল 6-এ আছে, তার আবার দেখা দেয় ভাইটাল ফোর্স আবার প্রচেষ্টা চালায় ওই অবস্থা থেকে মুক্তি পেতে, তখন বারবার দেখা দেয়। তো তো বারবারই যদি আপনি এই অ্যান্টিবায়োটিক দিয়ে তার এই ভাইটাল ফোর্সের যে প্রচেষ্টা আরোগ্যকারী প্রচেষ্টাকে যদি আপনি ব্যাহত করেন, একসময় কিন্তু সেই প্রচেষ্টা চালানো সে বন্ধ করে দেবে। ইভেন্চুয়ালি দ্য সিস্টাইটিস মে সাবসাইড। ওই ধরনের চিকিৎসার কারণে একসময় হয়তো তার এই যে সিস্টাইটিস মূত্রথলির প্রদাহ দেখা দেওয়া সেটা বন্ধ হয়ে যাবে আন্ডার দ্য ইফেক্ট অফ অ্যান্টিবায়োটিক ইফেক্টের কারণে। লেটার ইন লাইফ হাইভার দ্য ইয়ং পেশেন্ট উইল ডেভেলপ ক্রনিক কমপ্লেন। পরবর্তী জীবনে ওই বাচ্চাটা কি হবে, তার মধ্যে ক্রনিক ডিজিজ ডেভেলপ করবে দ্যাট আর ইন ডাইরেক্ট রিলেশন টু হার ইনহেরিটেড প্রিডিসপোজিশন। যেটা বললাম সেটা কোন ধরনের ক্রনিক কমপ্লেক্সে কোন ধরনের ক্রনিক ডিজিজ সে আক্রান্ত হবে সেটা তার মাইজমের উপরে ডাইরেক্ট সম্পর্কিত। সে কোন ধরনের তার মধ্যে সুপ্ত মাইজম ছিল, সেই সুপ্ত মাইজমের উপরে ভিত্তি করে তার মধ্যে ক্রনিক ডিজিজটা দেখা দিবে, যেটাকে এখানে ইনহেরিটেড প্রিডিসপোজিশন বলা হয়েছে। দ্য ফার্স্ট সাইন অফ দ্য ক্রনিক কন্ডিশন আর সাবটল, but over time she will become restless, dissatisfied, experience loss of appetite. তো ওই বাচ্চাটা হয়তো প্রথম দিকে তার লক্ষণগুলো তেমন ভাবে প্রকাশ পাবে না ক্রনিক ডিজিজগুলো, কিন্তু সময়ের সাথে সাথে দেখা যায় যে তাদের মধ্যে আমরা কিছু লক্ষণ দেখতে পাবো। দেখবো যে সেই বাচ্চাটা রেস্টলেস হয়ে গেছে, সে কোনো কিছুতে সন্তুষ্ট হয় না, এক্সপিরিয়েন্স লস অফ অ্যাপেটাইট, দেখা যায় বাচ্চার রুচি চলে গেছে, মে হ্যাভ ডিফিকাল্টি কনসেন্ট্রেটিং ইন স্কুল। দেখা যায় যে বাচ্চা স্কুলে এখন আর মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারতেছে না, তার মনোসংযোগের অভাব। অ্যাজ এ রেজাল্ট শি ইজ ডায়াগনোসড উইথ অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার। এক সময় দেখা গেল সে ADHD তে আক্রান্ত, তার মধ্যে দেখা যায় যে অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডারে সে আক্রান্ত। এটা একটা মানসিক সমস্যা। তো খুব বেশি রেস্টে, অত্যধিক অস্থির থাকে, সবসময় প্রবল অস্থির থাকে, একদম স্থির থাকে না। এই ধরনের বাচ্চাগুলোকে আপনি তাদের অ্যাটেনশন পাওয়ার জন্য তাদের ডাকবেন, বিয়ে করবেন, দেখা যায় আপনার দিকে সে অ্যাটেনশন দিচ্ছে না। তো এই ADHD-তে ভোগে এই ধরনের পেশেন্টরা, দেখেন ADHD রোগীরা কেমন, তাদের লক্ষণগুলো নেটে সার্চ দিয়ে, তাহলে দেখা যায় এই যে সে বাচ্চা ADHD-তে যে আক্রান্ত হলো, এর আগে তার অবস্থাটা কি জন্য এরকম হলো, ওই অবদমনমূলক চিকিৎসার কারণে। দেখা গেছে সেই বাচ্চাটা যখন লেভেল 6 ছিল তখন বারবার সে হয়তো প্রস্রাবের ইনফেকশন হইতো, এবং বারবারই তার মধ্যে অ্যান্টিবায়োটিক চিকিৎসা দিয়ে সেগুলো বারবার মোকাবেলা করার চেষ্টা করা হয়েছে, চাপা দেওয়া হয়েছে। তো একবার, দুইবার, তিনবার, অনেকবার চাপা দেওয়ার কারণে তখন ভাইটাল ফোর্সের সেই আরোগ্যকারী প্রচেষ্টা সেটা বন্ধ হয়ে যায়, যার ফলে বেশ কিছুদিন রোগী বাচ্চা হয়তো পরবর্তী জীবনে সে কি হলো, পরবর্তীতে তার একই অবস্থা আর প্রকাশ পায় না, এক কথায় তার স্বাস্থ্যের লেভেল নিচের দিকে নেমে গেছে। তখন দেখা গেছে সেই বাচ্চা এক সময় তার কোনো ক্রনিক ডিজিজে আক্রান্ত হবে। সেটা তার নির্ভর করে তার মধ্যে কোন ধরনের মায়োজম সুপ্ত অবস্থায় আছে তার উপর ভিত্তি করে। তো প্রথম দিকে দেখবো যে বাচ্চাটা অস্থির হয়ে গেছে, তারপরে কোনো কিছুতে সন্তুষ্ট না, বাচ্চার রুচি নাই, হ্যাঁ, এক সময় দেখবো যে সেই বাচ্চা স্কুলে আর অনুসংযোগ দিতে পারছে না। পরে এলোপ্যাথি ডাক্তার কাছে নিয়ে যাওয়ার পরে সে বলবো যে এই বাচ্চা ADHD-তে আক্রান্ত, অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডারে সে আক্রান্ত। তো this demonstrates the progression of the organism's general condition dropping from group B to group C. এই যে
এই অবস্থাটা যে দেখা দিল, এটা দিয়ে বোঝা যাচ্ছে যে তার স্বাস্থ্য লেভেল আগে যেখানে লেভেল 6 এ ছিল, সে গ্রুপেতে বিতে অবস্থান করতেছিল, সেখানে তার স্বাস্থ্য লেভেল এখন লেভেল 6 থেকে লেভেল 7 বা লেভেল 8 এ চলে আসছে। এখন সে আর গ্রুপ বিতে নাই, এখন সে গ্রুপ সিতে চলে আসছে। In which the organism has become incapable of producing high fever. এই অবস্থায় তার মধ্যে আর উচ্চ জ্বর যে তৈরি করা, এই অবস্থা আর সমর্থ হয় না। Mild acute and low fever still occur in level 7. Level 7 এ যারা থাকে তাদের মধ্যে হালকা মাত্রার জ্বর, হালকা মাত্রার acute লক্ষণ এগুলা অনেক সময় প্রকাশ পেতে পারে, কিন্তু সেগুলা স্বল্পকাল স্থায়ী হয়, এমনিতে চলে যায়। If the child is treated successfully with homeopathy, এখন এই বাচ্চাটা যদি এলোপ্যাথি চিকিৎসার কাছে না গেল, তার এলোপ্যাথি ছেড়ে আপনার কাছে আসলো, আপনি যদি তার ক্রনিক কন্ডিশন, আপনি যদি তাকে সঠিকভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা দেন, তাহলে কি হবে, তার ক্রনিক কন্ডিশন উইল ইমপ্রুভ। তার যে এই যে অ্যাটেনশন ডিফিসিট ডিসঅর্ডার যে আক্রান্ত হচ্ছিল, সে অস্থির ছিল, যে কোনো কিছুতেই সে সন্তুষ্ট হতো না, তার যে রুচি চলে গেছিল, এই অবস্থা কি হবে, উন্নতি হবে। এবং তার উন্নত হওয়ার সাথে সাথে কি হবে, তার যে পুরাতন লক্ষণ, যার একুইট সিস্টাইটিস, সেটা আবার দেখা দিবে। একুইট সিস্টাইটিস উইল রিঅ্যাপিয়ার আফটার দ্য girl's emulation of her chronic condition and reappearance of acutes. Homeopathic treatment must be continued with strategic remedies. তাহলে এই রোগীটার জন্য আপনি যে ধরনের চিকিৎসা প্ল্যান করেছিলেন, বাচ্চাটা যখন আপনার মধ্যে আসলো, তার একুট অবস্থা, তার এই যে ক্রনিক অবস্থা নিয়ে যাচ্ছে, সে যে অ্যাটেনশন ডিফিসিট ডিসঅর্ডারে যে ভুগতেছে, সে অস্থির, সে কোনো কিছুতে মনোযোগ দেয় না, খিটখিটে মেজাজ, খাওয়ার রুচি নাই, এই যে তার ক্রনিক লক্ষণগুলা, সেগুলার উন্নতি হবে। সেগুলো উন্নতি হয়ে দেখবেন যে কি হয়েছে, তার সে পুরাতন যে চাপা দেওয়া লক্ষণ, তার যে প্রস্তাবের ইনফেকশন, সেটা আবার দেখা দেবে। তো সেক্ষেত্রে হোমিওপ্যাথি ডাক্তার অবশ্যই আপনার যে যে চিকিৎসার প্ল্যান, যে কৌশল আপনি অবলম্বন করেছিলেন যে ওষুধগুলো দেওয়ার জন্য, সেই ট্রিটমেন্টটি আপনি কন্টিনিউ করে যাবেন, সাথে সাথে তার একুইট ডিজিজের জন্য অন্য মেডিসিনে চলে যাবেন না। The goal is to strengthen the immune system. আমাদের উদ্দেশ্যটাকে, মূল উদ্দেশ্যটাই হলো তার যে ইমিউন সিস্টেম তথা তার ভাইটাল ফোর্সকে শক্তিশালী করা and increase resistance to acute disease to such an extent that the possibility of a relapse of acute is reduced significantly, which at the same time chronic condition is improved. আমাদের মূল উদ্দেশ্যই হলো তার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করা, যাতে কি হবে, তার এই একুইট ডিজিজে প্রতিরোধ করার রেজিস্ট্যান্স পাওয়ার তার বেড়ে যাবে আরো, এবং একই সাথে দেখা যায় তার বারবার তখন আর একুইট ডিজিজ ফিরে আসবে না, যেহেতু তার ইমিউন সিস্টেম আপনি অনেক বেশি স্ট্রেংথেন করছেন ওষুধ দিয়ে। একই সাথে কি হবে, তার ক্রনিক কন্ডিশনের উন্নতি হবে। অ্যাজ এ রেজাল্ট দ্য চাইল্ড সাসেপ্টিবিলিটি টু ফ্রিকুয়েন্ট একুইট ডিজিজ, একইভাবে যেহেতু তার ইমিউন সিস্টেমটা অনেক বেশি উন্নত হয়ে গেল, এখন বারবার সে আর আক্রান্ত হবে না, তার সেই একুইট অবস্থাটা চলে যাবে, রোগী আরোগ্যপ্রাপ্ত হবে। এটুকু আলোচনা করলাম, এটুকু বুঝতে পারছেন। আজকে মনে হয় বেশি ভালো লাগতেছে না, তাই না? শেষের দিকে এসে স্যার মানে আওলা জল হয়ে যায় কেমন যেন। আচ্ছা, আজকে আরেকটু আছে, বলে শেষ করে দিই, তারপরে একদম সংক্ষেপে আলোচনাটা শেষ করবেন, সামারাইজ করবেন একদম সংক্ষেপে সামারাইজ করবেন। আসল কথা হইলো, এটা তো নতুন জিনিস, যার কারণে অনেকের কাছে এটা নতুন।
আচ্ছা, এবার আসেন গ্রুপ ডি শেষ করে দিই। গ্রুপ ডি, যারা গ্রুপ ডিতে আছে আমরা তো জানি তাদের স্বাস্থ্যের লেভেল সবার নিচের দিকে, এখানে তাদের ইমিউন সিস্টেম মারাত্মকভাবে ব্যাহত। হ্যাঁ? তো গ্রুপ ডিতে যারা থাকে, যাদের লেভেল 10, লেভেল 11, লেভেল 12 আছে, ইন গ্রুপ ডি দেয়ার হ্যাজ বিন এন অ্যাবসেন্স অফ অ্যাকুইট ডিজিজ that were accompanied by high fever for many years. এই গ্রুপ ডিতে তো কোনো অ্যাকুইট ডিজিজই থাকে না এবং সেখানে কোনো হাই ফিভারও থাকে না, বহু বছর ধরে এই অবস্থা চলে। দিস আর সিজেস উইথ ডিপ প্যাথোলজি, কারণ এরা ডিপ প্যাথোলজিতে ভুগে, যার কারণে তাদের মধ্যে এই লিকুইড অবস্থা কখনো আসে না হাই ফিভার নিয়ে। পিপল হু আর ইন এন্ড স্টেজ, গ্রুপ ডি রোগীরা সাধারণত তাদের স্বাস্থ্যের অবস্থায় লাস্টের দিকে অবস্থান করে। দে আর ফ্রিকুয়েন্টলি ইন অ্যান্ড আউট অফ হসপিটাল। এই ধরনের রোগীরা সবসময় দেখা যায় একবার হসপিটালে নেওয়া লাগে, আবার হসপিটাল থেকে হসপিটাল আনা নেওয়ার ভিতরতেই থাকতে হয় তাদের, কারণ তাদের অবস্থা খুবই খারাপ। Although acute disease are not found in patient in group D, যদিও গ্রুপ ডিতে যারা অবস্থান করে তাদের মধ্যে acute disease আমরা দেখি না, there is a phenomenon that should be noted. একটা ঘটনা সেখানে ঘটতে পারে, সেটা নোট করে রাখবেন। Because they are in the last stage of the disease, গ্রুপ ডিতে যারা অবস্থান করে তাদের অবস্থা হলো একদম শেষ অবস্থা, এরা ডিজিজের একদম লাস্ট পর্যায়ে অবস্থান করে, মানে তাদের আয়ুকাল একদম কম। These people are often subject to nosocomial bacteria virus that have modified and have been resistant. তো এই ধরনের গ্রুপ ডিতে যারা আছে এরা তো সবসময় মানে তাদের অবস্থা এই বাঁচে এই মরে এই অবস্থা, এদেরকে দেখা যায় বারবার হসপিটালে নেওয়া হয়। বারবার হসপিটালে আনা নেওয়ার কারণে তাদের ইমিউন সিস্টেমকে তখন মারাত্মকভাবে ব্যাহত। তখন হসপিটালের যে সমস্ত ব্যাকটেরিয়া, নোসোকোমিয়াল ব্যাকটেরিয়া ভাইরাস, যেগুলো একদম রেজিস্ট্যান্ট, যেগুলো কোনো অ্যান্টিবায়োটিকে কাজ করে না, সেই ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা তারা আক্রান্ত হয়। It is probable that the organism will make an attempt to generate a final acute fever. High fever of this nature are usually observed shortly before the death in hospital patient, especially if they are not totally sedated. তো এই ধরনের রোগীদের মধ্যে যারা একদম ইমিউন সিস্টেম একদম মারাত্মকভাবে ব্যাহত, একদম লাস্ট অবস্থায় আছে, তারা রোগের তাদের আয়ু বেশি দিন আর নাই, এই ধরনের রোগীরা যেহেতু হসপিটাল বারবার আনা নেওয়া করে, তাদের মধ্যে হসপিটালের কিছু জীবাণু, যেগুলা নোসোকোমিয়াল ভাইরাস ব্যাকটেরিয়া বলে, যেগুলা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট, সেই ধরনের এগুলো দ্বারা আক্রান্ত হয়ে তো মরার উপর খাড়া গায়। রোগী যখন মৃত্যু একদম কাছে, তখন তাদের বাইরে শেষ একটা ইফেক্ট, একটা প্রসেসটা চায় তার মধ্যে একটা জ্বর তৈরি করা, যাতে সে ওই রোগটার সাথে ফাইট করতে পারে। কিন্তু সেই জ্বরটাতেও রোগীর ভালো অবস্থা আসে না। জ্বরের পরে জ্বরটা যদি অ্যালোপ্যাথি ডাক্তারে জোর করে তখনও মানে সাবসাইড করতে না পারে, তাহলে দেখা যায় যে পেশেন্ট হসপিটালে মারা যায়। তো যদি সেটাকে কোনো কারণে চাপা দিতে পারে জ্বরটা, তাহলে পেশেন্ট কি হয়, অজ্ঞান অবস্থায় চলে যায়। The fever is usually triggered by hospital acute infection, which are considered the most virulent. The condition of the patient will depend on the level of hostility of the bacteria and general state of the immune system. At the moment, the patient will pass away during this fever, but with cognizance. তো ওই যে হসপিটালে যে থাকার কারণে, হসপিটাল থেকে যে ইয়াটা আসলো, যে ভাইরাস ব্যাকটেরিয়া আসলো, যেগুলো মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট, এগুলো অত্যাধিক মাত্রায় ভিরুলেন্ট হয়, আগ্রাসী হয়, এবং এগুলোর প্রকোপে, এগুলোর কারণে তার মধ্যে মানে শেষ অবস্থা যখন তার ভাইটাল বুস্ট একটা চেষ্টা চালায়, একটা জ্বর তৈরি করে, এবং সেটা তার অবস্থাটা নির্ভর করে যে ওই যে ভাইরাস ব্যাকটেরিয়া সেটা কত দূর শত্রু ভাবাপূর্ণ তার উপরে, এবং রোগীর ইমিউন সিস্টেমের অবস্থানের উপরে। তো পেশেন্ট দেখা যায় এই অবস্থায় জ্বর দেখা দেয় এবং তার
সচেতনতা তখনও থাকে। যদি স্ট্রং কোনো এলোপ্যাথিক ওষুধ দেওয়া হয় তাহলে ফিভারটা হয়তো সাবসাইড হয়, সাপ্রেস হয়, কিন্তু সাপ্রেস হলে রুগী কমার মধ্যে চলে যায়, একদম অচেতন অবস্থায় চলে যায় এবং ওই অবস্থায় চলতে থাকে এবং আবার হয়তো ওইখান থেকে হয়তো আবার প্রচেষ্টা চালায় নতুন করে জ্বর তৈরি করার। আর জ্বর দেখা দিলেই রুগীর চেতন অবস্থা ফিরে আসে এবং রুগী চেতন অবস্থাতে মারা যায়। ইন দিস লাস্ট স্টেজ অফ ডিজিজ, এই সর্বশেষ অবস্থার মধ্যে যদি আপনি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট দেন তাহলে রুগী ওই অবস্থাতে রিলিফ পায়, শুধু শুধু উপশম পায়। এই অবস্থায় গ্রুপ ডি রুগীরা যদি আপনারা পান সেখানে আরোগ্য আশা করা যায় না, সেখানে আপনি শুধুমাত্র এই ধরনের রুগীদেরকে উপশম দিতে পারবেন এবং একটা ওষুধ দেওয়া যায় যে 1 ঘন্টা, কয়েক ঘন্টা থেকে কয়েকদিন পর্যন্ত কাজ করে এবং ফ্রিকুয়েন্টলি তাদের মধ্যে ওষুধের পরিবর্তন করতে হয় টু হেল্প দ্য পেশেন্ট পাস মোর পিসফুলি হোয়াইল মেইনটেইনিং অ্যাওয়ারনেস। তো এই অবস্থায় আপনি রুগীটাকে আর কি শান্তির সাথে যাতে তার মৃত্যুবরণ করতে পারে সেই অবস্থাটা হোমিওপ্যাথি চিকিৎসায় আপনি করতে পারবেন, যে রুগী মানে কষ্ট কম পাবে, আরামের সাথে মরে যাবে আর কি। তো আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, নাকি তার স্বাস্থ্যের লেভেল অনুযায়ী তার স্বাস্থ্য লেভেলের উন্নতি হয়েছে যার কারণে তার একুট অবস্থা চাপা পড়ে একুট অবস্থাতে আবার ফিরে আসছে। তো লেভেল এই একুট ডিজিজ বা এপিডেমিক ডিজিজে আক্রান্ত হওয়ার সাথে প্রবণতা হয়েছে, একুট ডিজিজ বা ক্রনিক বলে মহামারী রোগে আক্রান্ত হওয়ার যে প্রবণতা সাসেপ্টিবিলিটি, তার সাথে বিভিন্ন গ্রুপের কি সম্পর্ক সেটা এখানে আলোচনা করা হয়েছে। যারা গ্রুপ এ তে থাকে, যাদের স্বাস্থ্যের লেভেল 1, 2 বা 3, এখানে আমরা দেখতে পাই যাদের স্বাস্থ্যের লেভেল 1 তারা খুবই ভালো স্বাস্থ্যের অধিকারী এবং এরা কদাচিৎ একুট ডিজিজ আক্রান্ত হয়। তাদের একুট ডিজিজ আক্রান্ত হয় না একটা কারণ হইতে পারে যে সে তার স্বাস্থ্য লেভেল খুব নিচে, হ্যাঁ, তার স্বাস্থ্য লেভেল অনেক বেশি কম্প্রোমাইজ, যার কারণে তাদের মধ্যে একুট লক্ষণ প্রকাশ পায় না, তাদের মধ্যে ক্রনিক অবস্থা থাকে। সেটা তো আমরা লেভেল যাদের 6 এর নিচে, লেভেল 7, 8, 8 একদম সুস্থ, তাদের মধ্যে একুট ডিজিজই সাধারণত তেমন হয় না, তারা তেমন ভোগে না, কারণ তাদের ইমিউন সিস্টেম এত বেশি শক্তিশালী যে সে ডিজিজ ফোর্সের সাথে সহজেই ফাইট করে সেগুলোকে পরাস্ত করতে পারে। এই ডিজিজ ফোর্স তার দেহের মধ্যে কোনো একুট অবস্থা তৈরি করতে পারে না। কিন্তু ওই যে একুট ডিজিজ তৈরি হয় না যাদের লেভেল ধরেন গ্রুপ সিতে যারা আছে বা গ্রুপ ডিতে আছে, সেখানে আমরা জানি তাদের একুট ডিজিজ না থাকলেও তারা ক্রনিক ডিজিজ আক্রান্ত থাকে। হ্যাঁ, সেটা তো খুব সহজে আমরা বুঝতে পারবো, তারা ক্রনিক ডিজিজ আক্রান্ত, যার কারণে তারা তাদের মধ্যে একুট ডিজিজ আনে। কিন্তু গ্রুপ এ তে যারা আছে, যাদের লেভেল 1, তাদের সব দিক দিয়ে তারা সর্বোচ্চ স্বাস্থ্যের অনুভব করে, তাদের মধ্যে কোনো ক্লান্তি থাকে না, পরিশ্রম করতে পারে, তাদের ঘুম ভালো, খাওয়া ভালো, সবকিছু ভালো, কোনো তাদের মধ্যে মেজমেজে ভাব থাকে না, সব দিক দিয়ে তারা ভালো। এই ধরনের ব্যক্তিরা সাধারণত যারা খুব ভালো পরিবেশে বসবাস করে, বাতাস খুব নির্মল, হ্যাঁ, এবং স্বাস্থ্যকর জীবনযাপন করে, তারা ভালো খাবার খায় সবকিছু, এই ধরনের ব্যক্তিদেরকে সাধারণত গ্রাম এলাকায় যারা বসবাস করে তাদের ক্ষেত্রে এই ধরনের মানুষ পাওয়া যায়। আর গ্রুপ এর যারা লেভেল 2 বা লেভেল 3 তে আছে, লেভেল 2 লেভেল 3 এরা বছরে বা 2 বছরে একবার কোনো একটু ডিজিজ দেখা দেয়, সেগুলো দেখা যায় যে তাদের ক্ষেত্রে প্রায় ওষুধের দরকার হয় না। সে রোগগুলো সাধারণত তার স্বাভাবিক যে কোর্স সেটা শেষ করে কোনো ধরনের কমপ্লিকেশন ছাড়াই সেটা দেহ থেকে চলে যায়। আর এই ক্ষেত্রে যদি আপনি চিকিৎসা করেন দেখবেন যে তাদের লক্ষণগুলা সুপারফিশিয়াল লেয়ারে থাকে, একদম তাদের লক্ষণগুলা স্পষ্ট থাকে, সেখানে আপনি সহজে সঠিক ওষুধ খুঁজে পাবেন এবং সঠিক ওষুধ দিলে তাদের লক্ষণগুলো ভালো হয়ে যায়, দ্রুত ভালো হয়ে যায়। আবার যদি দেখেন কোনো রোগী যাদের গ্রুপ এতে ছিল, তাদের কোনো হয়তো কোনো ক্রনিক সমস্যা ছিল, সেটা দেওয়ার সাথে সাথে তাদের মধ্যে যদি দেখেন যে জ্বর দেখা দিল, তাহলে ধরে নিতে হবে যে আপনার ওষুধ সিলেকশন ঠিক হয়। তো যাই হোক, এবার গ্রুপ বি এর কথা বলছে। গ্রুপ বি এতে এরা কি হয়, বারবার একুট ডিজিজে আক্রান্ত হয়।
এবং এগুলা তাদের যে নর্মাল যে কোর্স, স্বাভাবিক কোর্স সম্পন্ন করে কোনো কমপ্লিকেশন ছাড়াই চলে যায় না, তাদের অবস্থাটা একটু সহজে যেতে চায় না এবং তাদের অবস্থাটা অনেক মারাত্মক হয় এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক কমপ্লিকেশন তৈরি করে রোগীর মধ্যে, এদের নিউমোনিয়া হয়, ব্রঙ্কাইটিস হয়। যাই হোক, এই গ্রুপ বিতে আমরা জানি লেভেল 4, লেভেল 5 এবং লেভেল 6 এই তিনটে লেভেল থাকে। লেভেল 4 এ যারা আক্রান্ত থাকে তারা বছরে 3 বার এরকম একটু ডিজিজে ভোগে, আর লেভেল 5 এ যারা আক্রান্ত থাকে তারা বছরে 6 বার, আর লেভেল 6 এ যারা আক্রান্ত থাকে তারা 12 মাসে রোগী, প্রতি মাসেই তারা কোনো না কোনো একটু ডিজিজে আক্রান্ত হয়। সেখানে বলছে যে এইরকম লেভেল 6 এর রোগী যারা, যাদের বারবার একোটিস দেখা দেয়, সেখানে যদি বারবার অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ওষুধ দিয়ে যদি অবদমনমূলক চিকিৎসা করা হয়, তাহলে কি হয়, তাদের স্বাস্থ্যের লেভেল নিচে নেমে যায়। তখন তাদের মধ্যে দেখা যায় আর একোট ডিজিজ ওইভাবে প্রকাশ পায় না। রোগীরা অনেক সময়, রোগীর ফ্যামিলি খুশি হইতে পারে যে তার রোগটা ভালো হয়ে গেছে, অ্যাকচুয়ালি সে তখন গ্রুপ সিতে প্রবেশ করেছে, আর তখন তাদের একট অবস্থাটা তখন আর চাপা দেওয়ার কারণে তার প্যাথোলজিক্যাল লেভেল যেটা সুপারফিশিয়ালি ছিল সেটা অনেক ডিপারে চলে যায় এবং ডিপারে যে তার প্রকাশটা বিকাশ লাভ করতে থাকে। তখন বেশ কিছু সময় রোগী একট অবস্থা থাকে না, রোগী মনে করে ভালো হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি ওই সময় সে ভালো হয় না, তার মধ্যে সাব ইনফ্লামেটরি স্টেট চলতে থাকে। সেই সময়ে দেখা যায় রোগীর মধ্যে আমরা কিছু লক্ষণ দেখি যে তার ভালো লাগে না, শরীরটা ম্যাজম্যাজ করে, খাওয়ার রুচি কমে যায়, হয়তো ঘুম কম থাকে। এই অবস্থায় যদি ডাক্তার কাছে যায়, পরীক্ষা নিরীক্ষা, ল্যাবরেটরি পরীক্ষা নিরীক্ষা, তেমন কিছু পরিবর্তন দেখা দেয় না। তো সে আস্তে আস্তে কোনো একটা ক্রনিক ডিজিজে সে আস্তে আস্তে তার মধ্যে বিকাশ লাভ করে। এটা হইতে হয়তো কয়েক বছর লাগে। এই যে ক্রনিক ডিজিজে আক্রান্ত হলো, কোন ধরনের ক্রনিক কন্ডিশনে আক্রান্ত হবে সেটা ওই ব্যক্তির সুপ্ত মায়োজোমের উপর নির্ভর করে। সে কোন ধরনের মায়োজোম আক্রান্ত, সেই জেনেটিক প্রিডিসপোজিশনের উপর ভিত্তি করে সে বিভিন্ন ধরনের ক্রনিক কন্ডিশনে আক্রান্ত হয়। অ্যাজমাতে আক্রান্ত হোক, বা রিউমেটিক আর্থ্রাইটিস অথবা আলসারেটিভ কলাইটিস বা যেটাই হোক, বা এপিলেপসি, ভিতরের জেনেটিক প্রিডিসপোজিশন তথা সুপ্ত মায়োজোমের উপরে নির্ভর করে। তো লেভেল 5 বা লেভেল 6 এ রোগী যে হইতেছিল, এটা তার ভাইটাল ফোর্সেরই একটা আরোগ্যকারী একটা প্রসেসটা ছিল, কিন্তু সেটাকে আপনি অ্যান্টিবায়োটিক দিয়ে চাপা দেওয়ার কারণে এখন সেই তার অবস্থানটা, রোগের অবস্থাটা অনেক ডিপার লেভেলে চলে গেছে। এখন ডিপার অর্গান সিস্টেম সেগুলা আক্রান্ত হয়ে তার মধ্যে ক্রনিক ডিজিজের সূচনা হয়। তো ক্রনিক ডিজিজটা বেশ সময় ধরে কিছু আননোন প্যাথোলজিক্যাল এজেন্ট দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো যাই হোক, তাদের যে ক্রনিক ডিজিজটা দেখা দেয়, সেই ক্রনিক ডিজিজটাও কিন্তু মাঝে মাঝে আমরা দেখি তার তীব্রতা প্রকাশ পায়। দেন অ্যাজমার রোগী হঠাৎ করে তার প্রচন্ড শ্বাসকষ্ট দেখা দেয়, আলসারেটিভ কোলাইটিসের রোগী প্রচন্ড বেগে তার পায়খানার ডায়রিয়া এবং পায়খানার সাথে রক্ত যাওয়া শুরু হয়, অথবা এপিলেপসির রোগী তার প্রচুর এই যে ঘন ঘন ফিট হওয়া শুরু হয়, বা রিউমেটিক আর্থ্রাইটিসে তার জয়েন্ট গুলো হঠাৎ করে ফুলে যায়, আরো বেশি ব্যথা করতে থাকে। এই যে তার লক্ষণগুলো হঠাৎ করে যে তীব্রতা প্রকাশ পায়, এগুলো ভাইটাল ফোর্সের একটা প্রসেসটা তাকে সুস্থ করার। এবং এই যে তীব্রভাবে প্রকাশ পায়, এটাও কিন্তু বিভিন্ন বাহ্যিক বা আভ্যন্তরীণ ফ্যাক্টরের উপরে নির্ভর করে। যেমন সে হয়তো বিভিন্ন কোনো স্ট্রেসের চাপের মধ্যে পড়ে, হয়তো তার এমন খাবার খেয়েছে যে খাবারের সে ভালো খাবার খায়নি, অথবা সে এমন দুঃখ কষ্টের মধ্যে নিপতিত হয়েছে, বা অনেক বেশি উদ্বিগ্নতার মধ্যে সে আছে, যার কারণে তার মধ্যে এই ধরনের হঠাৎ করে ক্রনিক ডিজিজের তীব্রতা বেড়ে যেতে পারে, অথবা সে আবহাওয়ার কোনো পরিবর্তনের কারণে তাদের মধ্যে এই তীব্রতা বেড়ে যেতে পারে। তো এই যে রোগের তীব্রতা বেড়ে যাওয়া, সেটাও আমাদের ভাইটাল ফোর্সেরই একটা প্রচেষ্টা। তাকে সুস্থ করার জন্য সে আমূল পরিবর্তন করতে চায় শরীরের, কিন্তু সেই প্রচেষ্টাও তার ব্যর্থ হয়, তবে এই যে তার মানে
ক্রনিক রোগগুলা যখন তীব্রভাবে প্রকাশ পায় তখন তার লক্ষণগুলো আমাদের খুব ভালোভাবে নেওয়া উচিত, নোট করা উচিত, এবং সেইখানে যে পিকুলিয়া লক্ষণগুলো রোগীর মধ্যে থাকে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেগুলো আমাদের সঠিক ওষুধ নির্বাচনের জন্য মূল চাবিকাঠি। তো যাই হোক, গ্রুপ সিতে যখন রোগী প্রবেশ করে লেভেল 7, লেভেল 8 বা লেভেল 9 চলে আসে, তো তখন তাদের অবস্থা তো আমরা জানি অনেক নিচে নেমে যায় স্বাস্থ্যের স্তর। এই অবস্থাতেও যাদের লেভেল 7 তাদের মধ্যে অনেকের হালকা হালকা জ্বর বা একুট লক্ষণ দেখা দিতে পারে। এই হালকা লক্ষণ, এগুলা জ্বরটা খুব বেশি ওঠে না, হালকা মাত্রা হয়, এবং এটা স্বল্পকাল স্থায়ী হয়, এবং এর জন্য আলাদা ট্রিটমেন্ট ছাড়া এটা এমনিতে চলে যায়, কারণ তাদের মধ্যে ক্রনিক ডিজিজ তখন বিকাশ লাভ করতেছে। লেভেল 8-এরও মাঝে মাঝে এরকম হালকা জ্বর দেখা দিতে পারে। তো তো এই অবস্থায় যদি আপনি যাদের অবস্থা মানে লেভেল গ্রুপ সিতে আছে, তাদের একুট অবস্থা চলে যায়, ক্রনিক অবস্থা দেখা দিয়েছে, সেই সময় যদি আপনি তাদের ট্রিটমেন্ট দেন, সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা দেওয়া হয়, তাহলে দেখা যায় যে তার স্বাস্থ্যের অবস্থার উন্নতি হয় এবং তার একুট ডিজিজ জ্বর সহ আবার দেখা দেওয়া শুরু হয়। যদি এই অবস্থা হয় তাহলে বুঝবেন যে তার যে স্বাস্থ্যের অবস্থা সেটা উন্নতি হচ্ছে, আপনার চিকিৎসার সঠিক ধারায় আছে। এই ক্ষেত্রে আপনার চিকিৎসার প্ল্যান, সেই ওষুধের এগুলো পরিবর্তন করবেন না। মূল জিনিস হলো আমাদের তাদের ইমিউন সিস্টেমটাকে শক্তিশালী করা, ভাইটাল ফোর্সকে শক্তিশালী করা। ভাইটাল ফোর্সকে যদি আমরা শক্তিশালী করতে পারি তাহলে তার যে বারবার একুট ডিজিজ আক্রান্ত হওয়ার প্রবণতা সেটাও নষ্ট হয়ে যাবে, এবং একই সাথে তাদের ক্রনিক ডিজিজও ঠিক হয়ে যাবে। আর গ্রুপ ডিতে আমরা দেখেছিলাম যারা একদম লাস্ট অবস্থায় আছে, তাদের স্বাস্থ্য স্তর সর্বনিম্নে লেভেল 10, লেভেল 11 বা লেভেল 12 যারা আছে, এরা তো একদম শেষ অবস্থার রোগী, এদের আয়ুকাল বেশি নাই, তাদের প্যাথোলজি খুবই গভীরে অবস্থান করে, এবং এই ধরনের রোগীরা এই মরে কি বাসে, এদের বারবার হসপিটালে নিতে হয়। বারবার হসপিটালে আনা নেওয়া করার ক্ষেত্রে যেহেতু এদের ইমিউন সিস্টেম খুব বেশি কম্প্রোমাইজ থাকে, তখন এমন কিছু ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় যেগুলো মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট, যেগুলো সাধারণত হসপিটালেই এই ধরনের ভাইরাস ব্যাকটেরিয়ার অবস্থান আমরা দেখতে পাই। তো এই ধরনের ভাইরাস ব্যাকটেরিয়ার প্রভাবে তো তাদের শরীরটা একদম শেষ অবস্থা। তো সেই সময় যখন মৃত্যু কাছায় আসে, তার রোগীর অবস্থা খুব খারাপ হয়ে যায়, তখনও ভাইটাল ফোর্স শেষ একটা প্রসেসটা চালায় তাকে সুস্থ করার। তখন দেখা তাদের মধ্যে অনেক সময় একটা ফাইনাল একুইট ফিভার দেখা দেয়, উচ্চ জ্বর দেখা দেয়, কিন্তু এই জ্বরটা কোন ওষুধে ইয়া হয় না। সেই জ্বরটা যদি হসপিটালে থাকা অবস্থায় যদি দেখা যায় এই জ্বর অবস্থাতে রোগী আস্তে আস্তে মারা যায়। আবার জ্বরটাকে যদি কোনোভাবে তারা চাপা দিতে পারে তাহলে রোগী কি হয়, অজ্ঞান অবস্থায় পড়ে থাকে, এবং অজ্ঞান অবস্থা থেকে আবার হয়তো চেতন অবস্থায় ফিরে আসতে পারে। তখন এক সময় ওষুধে মানে রোগী মারা যায়। তো এই অবস্থায় গ্রুপ ডি অবস্থায় রোগীদের যদি হোমিওপ্যাথি চিকিৎসা নিতে আসে, তাহলে এই ধরনের রোগীদেরকে আমরা আরোগ্য করতে না পারলেও তাদের একটা ভালো উপশম দিতে পারি, যে তাদের আয়ুকাল হয়তো কিছুটা বাড়বে হোমিওপ্যাথি চিকিৎসা করার কারণে, কিন্তু এই ধরনের রোগীকে সম্পূর্ণভাবে সুস্থ করা সম্ভব হয় না। এই ক্ষেত্রে দেখা যায় যে বারবার হোমিওপ্যাথিক ওষুধ পরিবর্তন করা লাগতে পারে, কারণ একটা ওষুধ তাদের মধ্যে দেখা যায় যে স্বল্পকাল স্থায়ী হয়, কয়েক ঘন্টা কাজ করে বা কয়েকদিন কাজ করার পরে দেখা যায় যে তার অবস্থাটা আর সেই ওষুধের নাই, ভিন্ন রকম অবস্থা দেখা গেছে। তখন আবার তার তখনকার অবস্থার উপর ভিত্তি করে অন্য কোনো মেডিসিন সিলেক্ট করতে হয়। এইভাবে রোগীর কষ্ট আমরা কমাতে পারি, তার কষ্ট লাঘব করতে পারি, এবং তার আয়ুকাল হয়তো কিছুটা বাড়ে। এইভাবে হোমিওপ্যাথি চিকিৎসায় তাকে আপনি একটা পিসফুলি তার মৃত্যুর ব্যবস্থা করতে পারেন, হয়তো আরামে সে মারা যাবে। এই ছিল আমাদের এই চ্যাপ্টার যে 9 আজকের, সেটার মূল কথা। তো নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 10 পড়বো। চ্যাপ্টার 10 বেশ বড়, এটা একটা ক্লাসে হবে, কয়েকটা ক্লাসে হবে। এখানে চ্যাপ্টার 10-এ এই যে ক্রনিক ডিজিজ চিকিৎসা করার সময় যে একুইট অবস্থাটা দেখা দিবে, সেই একুইট অবস্থাকে আমরা কিভাবে ম্যানেজমেন্ট করব, সেই অবস্থাটাকে কিভাবে মোকাবেলা করব, কিভাবে ওষুধ দিব কি দিব না, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে চ্যাপ্টার 10-এ। একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার।
আপনারা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ থাকবেন, আমরা ওইটা নিয়ে আলোচনা করবো নেক্সট ক্লাসে। তো অনেক